নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনাদের সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। অত্যন্ত উদ্বেগের সঙ্গে এই অনুষ্ঠান শুরু করতে হচ্ছে, তার কারণ আমরা এই অনুষ্ঠান যখন করছি তখন এবং তার আগে থেকে একাধিক ঘটনার খবর আমাদের কাছে আসছে, যে ঘটনাগুলো আমাদের উদ্বিগ্ন করছে। তার কারণ স্মৃতি ফিরিয়ে আনছে। স্মৃতিটা সেই 86-87 সালের পাহাড়ের স্মৃতি, উত্তপ্ত পাহাড়ের স্মৃতি, আক্রান্ত পাহাড়ের স্মৃতি, অগ্নিগর্ভ পাহাড়ের স্মৃতি। একদিকে যেমন একাধিক বাংলো জ্বলছে, সেরকম হিলকার্ট রোড থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসছে, সেই ছবিটা আবার ফিরে আসছে না। তো এই উদ্বেগ আমাদের হচ্ছে, তার কারণ আজকে গোটা দিনে এবং এই কয়েক ঘন্টা, হয়তো কয়েক মিনিট আগে যে ঘটনাগুলো আমাদের সামনে এসেছে, একদিকে পুলিশ ফাঁড়িতে আগুন দেয়া হয়েছে গতকাল রাতে, সেখানে 4 জন আহত হয়েছেন, 2 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, একজন হোমগার্ডকে কার্যত জীবন্ত জ্বালিয়ে দেয়া হয়েছে, তার একটি হাতের বেশি রকমভাবে পুড়ে গেছে, পায়ের একটি অংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় এই অনুষ্ঠান যখন আমরা করছি তখন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একটি হাসপাতালে। অন্যদিকে একাধিক বাংলো পুড়িয়ে দেওয়া হয়েছে। তাগদা বন বাংলোয় আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পর্যটন কেন্দ্রের ঘোষণা করেছিলেন, যে ঘরে তিনি ছিলেন সেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত, তার কারণ সেখানে আগুন দিয়ে দেয়া হয়েছে। এই একাধিক ঘটনা আসছে। এছাড়া একজন মোর্চা নেতা, মোর্চার ট্রেড ইউনিয়ন নেতা, তিনি খুন হয়েছেন, যদিও এই ঘটনা পাহাড়ের সঙ্গে সরাসরি যুক্ত নয় বলে পুলিশ মনে করছে, কিন্তু সেই খুনের ঘটনায় আবার গ্রেফতার হয়েছেন একজন তৃণমূল কংগ্রেস সমর্থক সহ মোট 7 জন। এই বিচ্ছিন্ন ঘটনাগুলো কি বিশেষ ইঙ্গিতবাহী? সেই নিয়েই আমাদের এই আলোচনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে এই স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র, আছেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রতন বাহাদুর বুড়া, আছেন আদিবাসী বিকাশ পরিষদের নেতা বিশ্বাতীর্থের, অন্যদিকে আছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, সরাসরি এই মুহূর্তে দার্জিলিংয়ে আছেন গোর্খা জনমুক্তি মোর্চা বিনয় তামাং। আমি আলোচনায় আসবো, কিন্তু তার আগে যে ঘটনাগুলো আমাদের উদ্বিগ্ন করেছে, যে ঘটনাগুলো অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জানালাম, দ্রুত এক ঝলক। ফের পাহাড়ে বন বাংলো ধ্বংসের রাজনীতি, আগুনে কার্যত ভস্মীভূত তাগদার বন বাংলো। 8-এর দশকে সুভাষ ঘিসিং এর নেতৃত্বে জিএনএলএফ এর জঙ্গি আন্দোলনের সময় ধ্বংস করে দেওয়া হয়েছিল মংপুর সানসেট বাংলো। জিটিএ চুক্তির আগে মোর্চার আন্দোলনের সময়ও কালিম্পংয়ে বন বাংলো জ্বালিয়ে দিয়েছিল মোর্চা কর্মী সমর্থকরা। আগুন লাগানো হয়েছিল দার্জিলিং ট্যুরিস্ট লজেও। এবার মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা তাগদা বন বাংলোয় আগুন। বৃহস্পতিবার রাত 1টা তাগদা বন বাংলোয় আগুন দেখতে পান বন কর্মীরা। খবর দেওয়া হয় ফরেস্ট রেঞ্জারকে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দমকল। ততক্ষণে অবশ্য আগুনে ভস্মীভূত বন বাংলো। যে ঘরটার ভেতর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এই ঘরে সম্পূর্ণভাবে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে এবং 1 বছর আগে এই ঘরে এসেই ছিলেন মুখ্যমন্ত্রী। এই ট্যুরিস্ট বাংলোতে 5খানা মোট ঘর রয়েছে, তার মধ্যে যে ঘরে মুখ্যমন্ত্রী ছিলেন সেই ঘরেই সম্পূর্ণভাবে বিধ্বস্ত এবং সেই ঘর থেকেই এই আগুনের উৎপত্তি, এমনটাই মনে করছেন দমকলের আধিকারিকরা। কিন্তু কিভাবে লাগলো আগুন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো হাতে পায়নি পুলিশ। তবে প্রাথমিকভাবে দমকলের অনুমান, মুখ্যমন্ত্রী বনবাংলো যে ঘরে রাতে ছিলেন সেই ঘরের তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দেয়। এই ঘরের যে দরজা, সেই দরজার তালাটা ভাঙা এবং ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিসাররা বা পুলিশ সকালবেলা যেটা দেখেছেন বা দমকল আধিকারিকরা, তাদের দেখে প্রাথমিক তদন্তে অনুমান যে ঘরের তালা ভেঙে তবেই ঘরে ঢোকা হয়েছে। ফরেস্ট রেঞ্জারেরও সন্দেহ দুর্ঘটনা নয়, আগুন লাগানো হয়েছে। এটা কি কোনো দুর্ঘটনা হতে পারে? এটা দুর্ঘটনা নয়, এটা তো লাগানোই দেখা যাচ্ছে। তাগদা বন বাংলোয় অগ্নিকাণ্ডে 1.5 ঘন্টা আগে পোখরি এবং পুলিশ ফাঁড়িতেও আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, এর আগে কর্তব্যরত এক পুলিশ কর্মীর গায়েও আগুন লাগিয়ে দেওয়া হয়। মারধর করা হয় আর এক হোমগার্ড সহ আরও 3 জনকে। কার্শিয়ংয়ের এসডিপিও জানিয়েছেন, এই ঘটনায় একজন মোর্চা সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। যদিও মোর্চার দাবি, পৃথক গোর্খাল্যান্ড চাওয়ায় তাঁদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। प्लॉटेड बाय एनी पॉलिटिकल पार्टी, और जो बंगाल विभाजन नहीं चाहते हैं वो भी हो सकता है, जेएनएलएफ भी हो सकता है, दूसरा पार्टी भी हो सकता है। यहाँ पर हम लोग को बदनाम करने के लिए ये किया है। ये एंटी सोशल एलिमेंट है और दूसरा सेक्शन जो हम लोग को बदनाम करने के लिए ऐसा कर रहा है। শুক্রবার সকালে মংপুতে এনএইচপিসির একটি গাড়িতেও আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। বিতনু চট্টোপাধ্যায় ও মোহন প্রসাদ, এবিপি আনন্দ, দার্জিলিং।
এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো। দার্জিলিংয়ে আছেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাম এবং শিলিগুড়িতে আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক अशोक भट्टाचार्य सीपीएम दलेर नेता। अभी सरासरि विनय जी आपके पास आ रहा हूं। विनय जी, पहले आपसे जानना चाहेंगे, बार बार गोरखा जनमुक्ति मोर्चा के ओर से आप लोग बोल रहे थे कि ये जो आंदोलन है ये मूवमेंट काफी शांतिपूर्ण तरीके से पीसफुल मूवमेंट होगा, ये बार बार आप कह रहे थे। आज एक तरफ बंगलो जल रहे हैं, दूसरी तरफ थाने जल रहे हैं, लोगों को जिंदा जलाया जा रहा है, तो इसको आप पीसफुल मूवमेंट कहेंगे विनय जी? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্টুডিওতে আছেন গোর্খা জনমুক্তি মঞ্চের আরেক নেতা রতন বাহাদুর বুড়া। এটাকে শান্তিপূর্ণ আন্দোলন বলবেন? একদিকে থানা জ্বলছে, অন্যদিকে বাংলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এ তো শুরুতেই অশান্তির আগুন। প্রথমে এটা শুনে আমাদেরকে সবারই একটা মনে আঘাত লাগছে যে একটা জীবন, সম্পত্তি, লাইফ অ্যান্ড প্রপার্টি এগুলো ওয়েস্ট হচ্ছে, আর এগুলো কোনো সভ্য সমাজে এটা কোনো আদর পায় না। আমাদের যে গোর্খা জনমুক্তি মোর্চার যে সিদ্ধান্ত আছে, পিসফুলি ডেমোক্রেটিক ওয়ে আমরা এজিটেশন যেহেতু আমাদেরকে এখন আহ্বান করতে হয়েছে, কিন্তু এই সব যে জিনিস আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, এগুলো শুনে আমার মনে হচ্ছে যে এগুলো সম্পূর্ণভাবেই আমাদের উপরে একটা বদনাম করার জন্য, আমাদেরকে একটু অ্যান্টি একটা গোর্খাল্যান্ডের যে একটা এজিটেশনকে একটা ভড়কানোর জন্য হয়তো এটা করানো হচ্ছে। এটা আমি এখন যেটা তদন্ত হবে পরে এটা জানা যাবে কিভাবে এটা কি কারণ আছে তার পেছনে। তো প্রথমে এটাই আমি বলবো যে আমাদের নীতি হিসেবে আমরা পিসফুলি আছি, কোনো রকম আমরা অশান্তি করিনি এখন পর্যন্ত। কোনো জায়গায় আমরা কোনো রকমের কোনো জীবন বা কোনো এরকম, হয়তো আমাদের এখানে একটা এসপাইরেশন এত হাই আছে, পাবলিকরা নিজের এখন আত্মদাহ স্টেপ নিচ্ছে, কিন্তু সেটা আমরা একটা ঘটনাগুলো এগুলোর সঙ্গে আপনারা যুক্ত নন। অর্থাৎ উনি যেটা বলছেন, চক্রান্ত করে মোর্চার বদনাম করার জন্য, মোর্চার নাম কালিমালিপ্ত করার জন্য এটা করা হচ্ছে। আমি সরাসরি আরেকবার দার্জিলিংয়ে চলে যাব বিনয় তামাংয়ের কাছে। বিনয় जी, क्या आप भी बोलेंगे कि ये साजिश है? आज जो एक के बाद एक घटना की खबर आ रहा है कोलकाता में, और पुलिस के पास भी जो खबर है, कहीं बंगलो जलाया जा रहा है, कहीं लोगों को जिंदा जलाया जा रहा है, थाने में आग दिया जा रहा है, आग लगाया जा रहा है, क्या कहेंगे इसे? पीसफुल मूवमेंट, इससे गोरखा जनमुक्ति मोर्चा की पूरी तरह हाथ धो सकती है? ना देखिए, हमारा जो 2007 में हम लोग का मूवमेंट शुरू हुआ था, उस टाइम हम लोग का प्रेसिडेंट जो बिमल जी है, उन्होंने अनाउंसमेंट किया था कि हम लोग का मूवमेंट जो है पीसफुली होगा और डेमोक्रेटिक वे में होगा और गांधीयन फिलोसॉफी में, गांधीयन प्रिंसिपल में होगा। लेकिन देखिए अभी क्या हो गया कि अभी जो हमारा मूवमेंट का इंटेंसिफाई हम लोग ने कर दिया है, जो लास्ट 72 आवर्स बंद है, उसके बाद में दो दिन का रिलैक्सेशन दे दिया। उसके में मीटिंग हुआ था, उस टाइम में मीटिंग में हम लोग ने इंटेंसिफाई करने के लिए बोला था। लेकिन कल रात क्या हो गया कि आज सुबह हम लोग को पता चला कि पोखरियाबुंग में जो पुलिस आउटपोस्ट है और ये तगदा का फॉरेस्ट गेस्ट हाउस है, उसको जला दिया गया है। और साथ ही साथ फुपसुरिंग टी स्टेट में हमारा एक सपोर्टर्स को टीएमसी का एक वहां का यूथ लीडर ने मार दिया है, उनको टीएमसी का लीडर को अरेस्ट किया है। देखिए कल का घटना, जो 3 घटना को देखते हुए ये सोची समझी एक तो साजिश है, एक तो कंस्पिरेसी है मोर्चा को बदनाम करने के लिए। ये हम लोग ने बोला है कि मूवमेंट को इंटेंसिफाई करेंगे, लेकिन इंटेंसिफाई का मतलब ये नहीं है कि हम लोग तोड़फोड़ का राजनीति करें, हिंसा का राजनीति में जाएं, ये नहीं है। लेकिन आज मोर्चा को बदनाम करने के लिए those parties who are against of Morcha, or those parties who are against of this Goraland movement, they are creating this kind of activities out here in the hills. So they are responsible for that incident. We condemn the incident, yesterday's incident, but listen one thing कि देखिए ऐसा है कि लेकिन यहाँ पर जेएनएफ का लोग भी है, उसको भी देखिए हो सकता है। लेकिन जब घटना हुआ था, घटना होने के 3-4 घंटे के बाद में पुलिस ने हम लोग का ऊपर में, पुलिस एडमिनिस्ट्रेशन ने हम लोग का ऊपर में लगा दिया कि ये मोर्चा का हाथ है बोल के, विदाउट
प्रॉपर इंक्वायरी, ये सब बोलना ठीक नहीं है। और जिस आदमी को पकड़ लिया है वो एक पंचायत डिपार्टमेंट का एम्प्लॉई है, उसका बैकग्राउंड देखना चाहिए, उसका क्रिमिनल बैकग्राउंड है कि नहीं, वो कैसा है वो देखना चाहिए। वो इतना सीधा साधा आदमी को पकड़ लिया है, लेकिन देखिए मोर्चा को बदनाम करने के लिए ये सब कर रहा है। क्योंकि कल से हम लोग इंडिपेंडेंट स्ट्राइक में जा रहा है, इससे आगे चाहते हैं कि यहाँ पर पूरा का पूरा प्रशासन लगा दो और पुलिस फोर्स लगा दो और पैरामिलिट्री फोर्स लगा दो और हमारा जो डिमांड है डिमांड को दबा दो। हम लोग ने किसी को जलाया नहीं है। देख सेल्फ मोलेस्टेशन जब आत्मदाह कर रहा है, यहाँ का यूथ कर रहा है, सब कर रहा है। देखिए वो बीना जी मेरा सवाल आपसे ये होगा कि आप जब जीटीए का इलेक्शन भी हुआ तो आपका कोई कम्पीट करने वाला कोई उम्मीदवार ही नहीं मिला, तो पहाड़ में आप लोगों का जो राजनीतिक ताकत है, जो पॉलिटिकल पावर गोरखा जनमुक्ति मोर्चा के पास है, वो तो बहुत है। मतलब पहाड़ में गोरखा जनमुक्ति मोर्चा का छोड़कर दूसरा कोई पार्टी का उतना ताकतवर नहीं है। तो क्या मैं ये मानूंगा कि हाई एस्पिरेशन है, जैसे आप बोलते आ रहे हैं और स्टूडियो में आपके नेता भी बोल रहे थे कि हाई एस्पिरेशन है, लेकिन कहीं आपको लग रहा है कि हाई एस्पिरेशन है लेकिन जो काबू लोगों में और समर्थकों में आप लोगों का होना चाहिए, लीडरशिप का जो कंट्रोल होना चाहिए, वो कहीं फिसल रहा है कि हाई एस्पिरेशन की जगह में वो पीसफुल तरीका अपनाने की जगह में लोग हिंसा की ओर जा रहे हैं? ये हो सकता है? ना सुनिए ना ये देखिए सब कंट्रोल में है, लेकिन कंट्रोल से बाहर जा रहा है तो पुलिस एडमिनिस्ट्रेशन कर रहा है, यहाँ पर गवर्नमेंट कर रहा है ना। पिछले बार भी जब मूवमेंट हुआ था जीटीए होने के आगे भी शिवचू में जब गवर्नमेंट की तरफ से गोली मारकर हम लोग को हत्या किया है, कई बार 5 आदमी को हत्या किया है। इस सब को देखते हुए अभी भी देखिए वेस्ट बंगाल गवर्नमेंट हम लोग को सप्रेशन करने के लिए ये सब कर रहा है। देखिए ये ठीक नहीं है, देखिए ये साजिश है हम लोग का ऊपर। जी ये बोलिए कि सिर्फ दार्जिलिंग सब डिवीजन में अगर 3-3 का ऐसा घटना हमारे सामने आया है और दार्जिलिंग सब डिवीजन में ऐसा साजिश जताया जा रहा है, या तो जीएनएलएफ या तृणमूल कांग्रेस, राज्य के शासक दल या फिर गोरखा लीग, तब ये क्या नहीं मानना चाहिए कि गोरखा जनमुक्ति मोर्चा का जो नियंत्रण है वो कम हो रहा है? वो ममता जी बैठ के वो गेस्ट हाउस में था इसलिए वो जला दिया बोल के आप लोग ने बोला है, तो इसलिए ये देखिए साजिश हो सकता है। बीना जी मेरा सवाल सिर्फ ये है कि अगर ये साजिश है तो ये साजिश जिसने रचा है, चाहे वो आपके आरोप जैसा है कि जीएनएलएफ हो सकता है, गोरखा लीग हो सकता है या फिर राज्य के शासक दल तृणमूल कांग्रेस हो सकता है, तो वो दार्जिलिंग सब डिवीजन में 3 ऐसे साजिश का घटना अगर संपन्न कर दिया तो इससे ही क्या नहीं लग रहा है कि गोरखा जनमुक्ति मोर्चा का जो काबू है, लोगों पर नियंत्रण है, ये कम होते जा रहा है? यहाँ पर देखिए सुनिए, जो साजिश जो भी क्या है, जो गोरखा जनमुक्ति मोर्चा के अगेंस्ट में है वो लोग का साजिश होगा, और जो गवर्नमेंट का भी हो सकता है, वेस्ट बंगाल गवर्नमेंट का भी हो सकता है, टीएमसी का भी हो सकता है, जीएनएलएफ का भी हो सकता है, लेकिन ये साजिश करने वाला हो सकता है, लेकिन वो टाइम आ जाएगा, वो पता चलेगा कौन क्या है। मेरा दूसरा सवाल यह है कि ये गोरखा जनमुक्ति मोर्चा का जो नेता कल रात में जिनका कत्ल हुआ, जिनको मारा गया है, उसमें ये बात सही है कि 7 लोगों को गिरफ्तार किया गया है और उनमें से एक तृणमूल कांग्रेस का समर्थक भी है, लेकिन पुलिस का कहना है कि ये पहाड़ के जो मामला है इससे रिलेटेड नहीं है, ये बिल्कुल पर्सनल लेवल पे हुआ है। आपका पार्टी का इसके बारे में क्या राय है? गोरखा जनमुक्ति मोर्चा का राय क्या है इस मर्डर के बारे में? अरे बाबा देखिए, जब टीएमसी का बात आता है वो अपना पर्सनल बन जाता है, जब हम लोग का बात आता है पॉलिटिकल बन जाता है। टीएमसी का लीडर ने मार दिया है तो देखिए वो उसको पर्सनल बना दिया। देखिए ये तो पॉलिटिकल केस था, फिर पर्सनल बना दिया। आज आगजनी हो गया, उसको फिर पॉलिटिकल बना दिया गोरखा जनमुक्ति मोर्चा को बदनाम करने के लिए। ये कहाँ का देखिए, ये सब सोची समझी साजिश है। एक दिन में, एक रात में 3 घटना हुआ है, एक मर्डर हो गया और 2 आगजनी हो गया। देखिए एक ही साथ में वो हो रहा है, तो फिर क्या है ये देखिए ये तो आप लोगों को पता होना चाहिए ना ये सब।
देखिए, ये तगदा बांग्लो में जो आग लगाने की घटना हुई है, वहां पुलिस ने एक गोरखा जनमुक्ति मोर्चा के समर्थक को गिरफ्तार किया है। कि क्या आप कहेंगे कि ये भी पुलिस का साजिश है? देखिए, सभी जगह गोरखा जनमुक्ति मोर्चा का ही सपोर्टर्स है। आप जहां जाइए वहां पर गोरखा जनमुक्ति मोर्चा का सपोर्ट मिल जाएगा। तो अब देखिए, किसी को एक को पकड़ के, इनोसेंट को पकड़ के वो उसमें टेपिंग कर रहा है ना। जो पोखरेपुंगा केस है उसमें भी एक पंचायत का डिपार्टमेंट में काम करने वाला एम्प्लॉय को पकड़ लिया है। हाँ, दो घटना हुआ है, उसके 2-3 घंटा में ऐसा अरेस्ट किया है। प्रॉपर इंक्वायरी मैंने आगे बता दिया ना, प्रॉपर इंक्वायरी नहीं हुआ है। इंक्वायरी होने चाहिए ना। इंक्वायरी होने के बाद में ठीक है, कौन का किसका हाथ है वो पता होना चाहिए। 3 घंटा का बाद में अरेस्ट कर रहा है, तो ये तो देखिए पहले से ही एक तो प्री प्लान प्लॉटेड एक तो कन्स्पिरेसी है। কনস্পিরেসি অর্থাৎ চক্রান্তের তত্ত্ব যা সমতলে ছিল এখন পাহাড়ের দিক থেকেও শোনা যাচ্ছে। আমি সুমন বাবুর কাছে আসবো। সুমন বাবু, কি বলবেন? একদম পরিষ্কার বলছেন যে রাজ্য সরকার, পুলিশ চক্রান্ত করে এটা সাজানো হচ্ছে। এই হিংসার সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার কোনো সম্পর্ক নেই। না, কিন্তু যা ঘটনাক্রম যেটা দেখা যাচ্ছে তাতে কিন্তু এই যে তত্ত্বটা এখন ওনারা বলছেন সেই তত্ত্বটার সঙ্গে কিন্তু বাস্তব পরিস্থিতির মিল নেই। যেভাবে এই মানে এই নতুনভাবে তেলেঙ্গানা ঘোষণার পর থেকে আমরা যদি ঘটনা প্রবাহ দেখি, তাহলে কিন্তু একটা জিনিস অত্যন্ত পরিষ্কার যে এখানে কিন্তু এক ধরনের একটা মরিয়া একটা জেদ, হ্যাঁ, গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে কাজ করছে, যার ফলে কিন্তু খুব দ্রুত যে ব্যবস্থার মধ্যে তারা গেল, যে জিটিএ গঠন করা হলো, যে জিটিএ মানে কয়েক মাস আগে, মানে এক বছরও বোধহয় হয়নি এখনো, সেই জিটিএ গঠন করার পরে সেই জিটিএ প্রক্রিয়ার মাধ্যমে যে তাদের আজকে হচ্ছে 2 তারিখ সুমন বাবু, 4 তারিখ গত বছরের অর্থাৎ 2012-র 4 তারিখে শপথ গ্রহণ হয়েছিল। মানে 1 বছর আজকে কমপ্লিট হয়নি। তাহলে আজকে যে জিটিএ যখন গঠন করা হলো, সেই জিটিএর পর থেকে তো বারংবার রাজ্য সরকারের তরফ থেকে যে প্রচেষ্টাটা করা হয়েছে যাতে পাহাড়ের শান্তির পরিবেশ বজায় থাকে, পাহাড়ের মানুষের উন্নয়ন ঘটে। এবং সামগ্রিকভাবে দেখা গেছে যে গত 11 মাস 12 মাস যদি আপনি দেখেন যে পাহাড়ে কিন্তু তার যে মানে পর্যটন ব্যবসা, সেই ব্যবসার উন্নতি ঘটেছে। বারবার মুখ্যমন্ত্রী পাহাড়ে গেছেন, পাহাড়ের যে রাজ্যের অন্যান্য মন্ত্রীরা তারা গেছেন, এবং সেখানে পর্যটন ব্যবস্থার যথেষ্ট উন্নতি ঘটানো হয়েছে। এবং সেখানে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গেও যে সম্পর্ক মুখ্যমন্ত্রী, সেটাও অত্যন্ত ভালো সম্পর্ক একটা ছিল। গত জানুয়ারিতে যে ঘটনা, সেই জানুয়ারির ঘটনার পরেও কিন্তু সম্পর্ক স্বাভাবিক ছিল। ফলে আজকে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো আমি এখানে একটু যোগ করি ওনাদের বক্তব্য এবং অনেকের মত যে একেবারে শুরুতেই এই কেন্দ্রীয় বাহিনী ডাকাটা এইটা ঘটনাকে জটিলতা আরো বাড়িয়ে দিয়েছে। দেখুন, আমি একটা কথা বলছি যে আজকে তো এইটা ভাবতে হবে যে পাহাড়ে শান্তি শৃঙ্খলা থাকুক, এটা তো বাংলার প্রতিটি মানুষ চায়, এবং সেটা তো ওনারা নিজেরাও বলছেন। গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গেও যে সম্পর্ক মুখ্যমন্ত্রী, সেটাও অত্যন্ত ভালো সম্পর্ক একটা ছিল। গত জানুয়ারিতে যে ঘটনা, সেই জানুয়ারির ঘটনার পরেও কিন্তু সম্পর্ক স্বাভাবিক ছিল। ফলে আজকে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো আমি এখানে একটু যোগ করি ওনাদের বক্তব্য এবং অনেকের মত যে একেবারে শুরুতেই এই কেন্দ্রীয় বাহিনী ডাকাটা এইটা ঘটনাকে জটিলতা আরো বাড়িয়ে দিয়েছে। দেখুন, আমি একটা কথা বলছি যে আজকে তো এইটা ভাবতে হবে যে পাহাড়ে শান্তি শৃঙ্খলা থাকুক, এটা তো বাংলার প্রতিটি মানুষ চায়, এবং সেটা তো ওনারা নিজেরাও বলছেন। মানে বিমল গুরুং থেকে আরম্ভ করে সমস্ত নেতারাই চাইছেন যে এখানে শান্তিপূর্ণভাবে, যেটা বলছেন যে গান্ধিয়ান মেথোডোলজিতে সেখানে আন্দোলন করার কথা বলছেন, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চাইছেন। এখন যে শান্তিটা বজায় রাখতে গেলে সেখানে যে প্রশাসন, সেই প্রশাসনকে চালু রাখতে গেলে দেখুন যে বন্ধ বা যে ধরনের অস্থিরতা দীর্ঘ সময় ধরে বামফ্রন্ট আমলে হয়েছে, এবং দার্জিলিং এর যে অনুন্নয়নের যে জায়গাগুলো তৈরি হয়েছিল, পর্যটন ব্যবস্থা দারুণভাবে মার খেয়েছিল, সেখানকার অর্থনীতি মার খেয়েছিল, সেই জায়গাটাকে আবার নতুন করে ফিরে যাক, এটা কিন্তু এই রাজ্য সরকার চায় না। মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে শুরুতেই কেন্দ্রীয় বাহিনী না ডেকে বা বিমল গুরুং পদত্যাগ করলে সঙ্গে সঙ্গে পদত্যাগপত্র গ্রহণ না করে যদি আলোচনার টেবিলে আরো ডেকে আনা যেত। না, আলোচনার টেবিলে ঢেকে যাওয়া হতো কি হতো না সেটা পরের প্রশ্ন, কিন্তু এটা তো মনে রাখতে হবে যে মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে আমরা জিটিএ ভাঙছি না। বিমল গুরুং পদত্যাগ করেছে, সেই পদত্যাগ পত্রটাকে গ্রহণ করা হয়েছে, কিন্তু জিটিএ রয়েছে।
সুতরাং আলোচনার জায়গা তো তৈরি হয়ে রয়েছে। সেই দিনই যেদিন পদত্যাগ করলেন সেই দিনই কেন্দ্রীয় বাহিনী ডাকা খুব না, জরুরি ছিল। কেন্দ্রীয় বাহিনী আপনি দেখুন এই জায়গাগুলোতে শান্তি শৃঙ্খলাটাকে ধরে রাখার জন্য তাকে কিন্তু রাজ্য সরকারকে কঠোর হতেই হবে। আপনি তো এটা কখনোই এই সরকার চায় না যে যাতে দার্জিলিং এ কোনো অস্থিরতা তৈরি হোক, এবং মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে দার্জিলিং ভাগ হোক কোনোভাবে, বাংলা ভাগ হোক, এটা তিনি কোনো সময় চান না। ফলে সেখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, কিন্তু স্বাভাবিকভাবে না। দেখুন কেন্দ্রীয় বাহিনী ডাকাটার মধ্যে আমার মনে হচ্ছে যেটা এর মধ্যে কোনো রাজনৈতিক ছক কিছু নেই। পাহাড়ের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় আমি জানি না এই অনুষ্ঠান মীরা পান্ডে শুনছেন কিনা, কেন্দ্রীয় বাহিনী ঢাকা নিয়ে এই পঞ্চায়েত নির্বাচনে এত পরিপ্রেক্ষিত আলাদা, দুটো পরিপ্রেক্ষিত আলাদা। আজকে দেখুন রাজনৈতিক দলের প্রতিনিধিরা হয়তো কথা বলতে পারেন, কংগ্রেস বা সিপিএম এর প্রতিনিধি যারা আছেন তারা এই কথাটা বলতে পারেন, কিন্তু আজকে যদি পঞ্চায়েতের প্রেক্ষাপটে আপনি যদি দার্জিলিং সমস্যাটাকে ব্যাখ্যা করেন তাহলে কিন্তু এই দুটো জায়গাকে সমানভাবে সমান জায়গায় আপনি বলছেন অত্যন্ত জাস্টিফাইড। আজকে যে আরো একটা কথা গুরুত্বপূর্ণ যেটা ওরা বারবার বলছেন যে শান্তিপূর্ণ পদ্ধতিতে আন্দোলন, সেই শান্তিপূর্ণ পদ্ধতি কি আন্দোলন হচ্ছে? আজকে যে তাকদা বন বাংলো যেটা মুখ্যমন্ত্রী কে করা সেটা তো কথা নয়, সেটা তো পুলিশ তদন্ত করবে, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর দায় তো গোর্খা জনমুক্তি মোর্চাকেও নিতে হবে। তারা তো সেখানকার প্রধান দল। এটা তো ঘটনা যে পাহাড়ের যে নির্বাচন হলো সেই নির্বাচনে আপনি উল্লেখ করেছেন যে সেখানে কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চা বাদ দিয়ে বাকি দলের অস্তিত্বই ছিল না। ফলে সেখানে তাদের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা শিথিল হলো কিনা, তাদের মধ্যে থেকে এই ধরনের উদ্যোগ, মানে তাদের যে নিয়ন্ত্রণ সাধারণ তাদের কর্মী সমর্থকদের উপর, সেই সমর্থনটা নিয়ন্ত্রণ হলো কিনা, বা ধরুন পুলিশ বাংলো আক্রান্ত হলো, তারপর পুলিশ কর্মী আক্রান্ত হলেন, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর সঙ্গে যে কথাটা বিনয় তামাং বলছেন যে গান্ধীয়ান মেথোডোলজি, সেই মেথোডোলজিতে শান্তিপূর্ণ পদ্ধতিতে আন্দোলন চলছে, এ কথা যদি ওনারা বলেন তাহলে কিন্তু বাস্তব পরিস্থিতিকে অস্বীকার করা হবে। সুতরাং পাহাড়ে শান্তি চাই এবং শান্তির পরিস্থিতি বজায় থাকুক, সেই কারণেই মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেখানে নিয়োগ করেছেন। পরিস্থিতি তো এখনো তৈরি আছে। আপনাকে সরাসরি চলে যাব শিলিগুড়িতে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের কাছে। অশোক বাবু, আপনার কি মনে হয় আজকে পর যে হিংসাত্মক ঘটনা ঘটলো এবং এখনো একজন হোমগার্ড হাসপাতালে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায়, এই বাংলো জ্বালানো এবং থানা জ্বালানো, গোর্খা জনমুক্তি মোর্চা পরিষ্কার বলছেন যে এটা চক্রান্ত, তাদের বদনাম করার জন্য কোনোভাবে তারা যুক্ত নন, এই পরিস্থিতিতে আপনার কি মত? না, আমরা তো খুবই উদ্বিগ্ন, কারণ আমরা তো ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। কারণ আমরা এটা দেখেছি, আমি চোখের সামনে দেখেছি 85 সাল থেকে 88 সালের দার্জিলিংয়ে সেদিনকার অবস্থা, আপনি শুরুতেই এটা বলছিলেন। আবার 2010 সালের শেষ থেকে 2011 সালে এই শিবচু, ডুয়ার্স ইত্যাদি এলাকায় সেখানে যে অশান্তির আগুন ছড়িয়েছিল, অনেকগুলো বন বাংলো আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, শুকনা বাংলো, শুকনা পুলিশ স্টেশন সেটাও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। একটা আমার এবার ভালো লাগছে, যেটা আগে কখনো হয়নি, সেটা হচ্ছে যে গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্ব তারাও কিন্তু এটাকে নিন্দা করছেন এবং শান্তির কথা বলছেন। আর সুমনবাবু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি এখানে উপস্থিত আছেন, তিনিও কিন্তু বলছেন এটা খুব নিন্দনীয় কাজ, এই আগুন লাগানো এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটানো, এবং তারপরে এদের যে কোনো নিয়ন্ত্রণ নেই ইত্যাদি কথাগুলো থেকে উপস্থিত আছেন, ব্যাপারটা অফিশিয়ালি এরকম নয়। না, তিনি অফিশিয়ালি না হলেও উনি বলছেন এই কথাটা। আমার কথাটা হচ্ছে যে অস্থিরতা সৃষ্টি বা জটিলতা, অশান্তি, এটা কখনোই আমাদের কাম্য নয়। এটা আমরা 2011 সালের আগেও আমি এই কথাগুলো বলতাম, আমরা 2011 সালের পরেও কিন্তু আমরা ঠিক বিরোধী দলের থেকেও কিন্তু একই কথা আমরা বলছি। কিন্তু আপনারা শুধু কেন্দ্রীয় বাহিনী ডাকার কথা হচ্ছিল, সেটা তো আপনারাও ডেকেছিলেন, 8 দশকে ডেকেছিলেন। এই কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে যদি বলেন কথাটা, কেন্দ্রীয় বাহিনী ব্যাপারটা আপনি মানে 1 মাস আগেও এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই আপনার এই টেলিভিশন চ্যানেলে কত আলোচনা হয়েছে সেটা আপনারা দেখিয়েছেন, তারা কত আপত্তি করেছিল। আর এটা এবার মুহূর্তের মধ্যে কেন্দ্রীয় বাহিনী দার্জিলিংয়ে পৌঁছে গেল। এই সবগুলোতে আমার একটা জিনিস মনে হচ্ছে যে অনেকে অনেক কিছু বুঝতে পারছেন। যেমন ধরুন গোর্খা জনমুক্তি মোর্চা, যাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস 2007 সাল থেকে 2011 সাল পর্যন্ত যাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস চলল, যাদের 2011 সালে বিধানসভা নির্বাচনে যাদের সাথে আতাত করে শিলিগুড়ি, মাটিগাড়া, ডুয়ার্স, চারা ইত্যাদি বিভিন্ন এলাকাতে অনেকগুলো বিধানসভায় আসন যারা পেল, এবং তার সাথে সাথে এই তৃণমূল কংগ্রেসের দলের সাথেই তার যে সখ্যতা এবং গোর্খা জনমুক্তি মোর্চার যে সখ্যতা,
এবং রাজ্যে সর্বত্র পাহাড় হাসছে বলে পোস্টার লাগানো, হোর্ডিং লাগানো। আজকে কিন্তু সেই শাসক দল একটু অন্যরকম কথা বলছেন, সেটাই আমার কাছে খুব অবাক লাগছে। এখন তারা বলছেন যে কঠোর হওয়ার কথা বলছেন। আপনাদের মনে আছে যে 2007 সাল থেকে 2011 সাল পর্যন্ত একটি ঘটনার কোনো নিন্দা তৃণমূল কংগ্রেস দল কিন্তু কখনো করেনি, এবং তারা সমস্ত দায়িত্ব কিন্তু তদানীন্তন সরকারের ঘাড়েই তারা চাপিয়ে এসেছিলেন। এবং কি এমন কথাও বলেছিলেন, যখন 2007 সাল থেকে 2011 সাল পর্যন্ত একটা লাঠিচার্জ হয়েছিল, এছাড়া কোনো ঘটনা কোথাও ঘটেনি, শান্তিপূর্ণই ছিল, আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল, বন্ধ হয়েছে, ধর্মঘট হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শক্তি অ্যাপ্লাই করতে হয়নি, হিংসা অ্যাপ্লাই করতে হয়নি। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে স্টেট টেররিজম হচ্ছে, রাষ্ট্রীয় সন্ত্রাস হচ্ছে দার্জিলিংয়ে, সরকার নাকি রাষ্ট্রীয় সন্ত্রাস করছে, এরকম কথাবার্তাগুলো আমরা শুনেছিলাম। আজকে কিন্তু যে অন্যরকম কথা বলছেন, সেইটাই আমার একটাই কথা, যা হচ্ছে এটা আমাদের কাছে কাম্য নয়। আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার। আমাদের পরিষ্কার বক্তব্যটা হচ্ছে যে আমরা যে আজকে তেলেঙ্গানার যে আন্দোলন, সেই তেলেঙ্গানার আন্দোলনের পরিপ্রেক্ষিতে পৃথক রাজ্য তেলেঙ্গানা গঠন করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, কেন্দ্রীয় সরকার নিয়েছে, এবং তার প্রভাব তো শুধু দার্জিলিংয়ে পড়েছে তা নয়। এই যে মুকুল রায় বলছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন কেন্দ্র ষড়যন্ত্র করে উস্কে দিয়েছে দার্জিলিংয়ের এই আন্দোলন। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার, সেই কংগ্রেসই কেন্দ্রীয় সরকারে থাকুক আর বিজেপি কেন্দ্রীয় সরকারে থাকুক, এই দুটো সরকারের অভিজ্ঞতাটা হচ্ছে, নীতিটা একই। একেবারে অশোকবাবু, আমরা দেখাবো যে গোটা দেশে এই তেলেঙ্গানার সিদ্ধান্ত, গোটা দেশে আন্দোলন নতুন করে আবার এই ঘোষণার পরে, এই সিদ্ধান্তের পরে শুরু হয়েছে, এবং এই রাজ্যেরই বা কোথায় কোথায় বিচ্ছিন্ন অশান্তি শুরু হয়েছে তাও দেখাবো। এবং ওমপ্রকাশ মিশ্র আছেন। ওমপ্রকাশ দা, একদম পরিষ্কার, আমি এতে কংগ্রেস পার্টির কি দায় সেই প্রসঙ্গে পরে আসবো, কিন্তু আগে আমায় বলুন, আমি পাশাপাশি দুটো এগ্রিমেন্ট দেখছিলাম। একটা 22শে আগস্ট 88 সালে স্বাক্ষরিত হয়, রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী। গোর্খাল্যান্ডের যে চুক্তি, তাতে একেবারে পরিষ্কার ভাষায় প্রথম পরিচ্ছেদে মেনশন করে দেওয়া হচ্ছে, আমি পড়ছি: ইন রেসপন্স টু প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীজ কল, দ্য GNLF এগ্রিড টু ড্রপ দ্য ডিমান্ড ফর আ সেপারেট স্টেট অফ গোর্খাল্যান্ড। পরিষ্কার ভাষায় প্রথম পরিচ্ছেদে বলে দেওয়া হয়েছে যে এই চুক্তিটা কিসের ভিত্তিতে, না রাজীব গান্ধীর অনুরোধে GNLF ভিন্ন পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি ড্রপ করে এই চুক্তিতে স্বাক্ষর করছে। জিটিএর যে চুক্তি গত বছর, এই যদি আগামীকাল এই অনুষ্ঠান করতাম বলতে পারতাম যে 1 বছর পূর্তি, ঠিক 1 বছর শেষ হতে চলেছে, সেই চুক্তির একেবারে তৃতীয় পরিচ্ছেদে পরিষ্কার ভাষায় লেখা হয়েছে, দ্য গোর্খা জনমুক্তি মোর্চা while not dropping their demand for a separate state of Gorkhaland has agreed to the setting up of an autonomous body. তো এখানেই তো আজকে যদি GNLF, মাফ করবেন, গোর্খা জনমুক্তি মোর্চাকে যারা দায়ী করছেন, এখানেই তো সমস্ত গোর্খা জনমুক্তি মোর্চার যে সম্ভাবনা, যে বীজটা, সেটা তো এইখানেই। আমি বলছি, এই প্রশ্ন অবশ্যই তৃণমূল কংগ্রেসেরও জবাব দেওয়ার দায় থাকে, কিন্তু এই পি চিদম্বরম, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিমল গুরুং তারা স্বাক্ষর করেছিলেন 4 আগস্ট 2012। তো এখানেই তো সমস্ত গন্ডগোলের সূত্রপাতের বীজটা আপনারা রেখে দিয়েছেন। আমি বলছি, এই দায় তো আপনাদেরও নিতে হবে। আমার মনে হয় না যে দেশের কোনো সমস্যা আছে যার দায় এবং দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে জাতীয় কংগ্রেস এর উপর বর্তায় না, বা আমরা নিতে অস্বীকার করেছি। আমরা তো একটা অস্বীকার পার্টি না, প্রায়শ্চিত্ত পার্টি না। যেটা সমস্যা, সেই সমস্ত সমস্যাগুলিকে সামনে রেখে কিভাবে দেশকে একত্রিত রাখা যায়, কিভাবে আমাদের সার্বভৌমত্ব মেনটেন করা যায়, তার জন্য আমরা চেষ্টা করি। দুটো রাজ্য সরকার
বামফ্রন্টের সরকার আর তৃণমূল কংগ্রেসের যৌথ সরকার গত বছর, তারা যে অনুরোধ করেছে, তারা যে সাহায্য চেয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, সেই সাহায্য সাংবিধানিক রীতিনীতি মেনেই কেন্দ্রীয় সরকার সেটা করতে এগিয়ে এসেছে। এক্ষেত্রে রাজ্য সরকারগুলি ব্যবস্থাগুলি করেছে, অনুরোধ করেছে কেন্দ্রীয় সরকারকে, এবং কেন্দ্রীয় সরকার আর কি তাতে ইনভলভ হয়েছে। এর আগে এটা ঠিক যে 1986 সালে রাজীব গান্ধী অনেকগুলি ইনিশিয়েটিভ নিয়েছিলেন। সেই সমস্ত ইনিশিয়েটিভগুলি কিন্তু ভিত্তিতে আপনার পাঞ্জাবেও শান্তি এসেছিল, আসামেও শান্তি এসেছিল, মিজোরামে শান্তি এসেছিল, আর সেই সময়কার পরিপ্রেক্ষে আমাদের দার্জিলিং হিলসে চুক্তিতে, এত বড় চুক্তিতে স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাইন করছেন, এই সম্ভাবনা তো রয়েই গেছে। এই সম্ভাবনা একেবারেই নেই। তার কারণটা হচ্ছে আপনি একটা পার্ট পড়েছেন সাবস্ট্যান্টিভলি, আর আমি তৃণমূল কংগ্রেস বা সরকারের পক্ষ থেকেও বলবো যে তারা কিন্তু কোনোদিনই এগ্রি করেনি, সাবস্ট্যান্টিভ ভাবে এগ্রি করেনি কংগ্রেস, এবং তারা দাবিটা রেখেই এই জিটিএতে সাইন করছে। একটু যদি আমি সমান বলে দিই, এটা হচ্ছে যে জিএনএলএফ এর বক্তব্য, তারা তাদের বক্তব্য বলছে যে তারা এই দাবিটা থেকে সরছে না। গজমো তারা এই দাবি থেকে সরছে না, তার মানে এই না যে অন্যান্যরা এই দাবিকে আন্ডারলাইন করছে। এইবার ওম প্রকাশ, আমি আবার বর্তমানে আসি যে এখন কংগ্রেসের বিরুদ্ধে সব থেকে যে বড় অভিযোগ, যে ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রী মহাকরণে দাঁড়িয়ে বলেছেন, তৃণমূলের নানা মহল থেকে বলা হচ্ছে যে দিল্লিটি দেখে তাদের সঙ্গে কথা বলে, সুশীল কুমার সিন্ধে সেটা পরে ডিনাইও করেছেন, কিন্তু তাদের প্র্যাকটিক্যালি যেটা বোঝাতে চাইছেন উস্কানো হয়েছে, এবং এই অশান্তির পিছনে কংগ্রেসের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত আছে। কি বলবেন আপনি? প্রত্যক্ষ আছে না পরোক্ষ আছে, এখনো স্থির হয়নি। আচ্ছা যাই হোক, শুনুন, আমি তো আগেই বললাম যে দায় দায়িত্ব আমাদেরকে সবসময় নিতে হয়। সবাই আর কি মনে করেন যে কংগ্রেস সবসময় ষড়যন্ত্র করছে, এরকম আমাদের সময়ও নেই, এরকম রুচি নেই, আর এই সমস্ত কাজ করাটা আর কি সাংবিধানিক পরিপ্রেক্ষে সম্ভব না। মূল কথা হচ্ছে যে এখন গজমো তারা আবার বলছে যে মমতা ব্যানার্জির সরকার তারা ষড়যন্ত্র করছেন। মমতা ব্যানার্জির সরকার তারা কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এর জন্য রিকোয়েস্ট করেছেন, সেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, সেটা সাংবিধানিক ব্যবস্থা। যে কোনো রাজ্য সরকার তারা যদি মনে করে যে তাদের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার্থে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে, কেন্দ্রীয় সরকার সেই সাহায্য করতে কিন্তু বাধ্য। না, তৃণমূলের মূল দিল্লিতে দেখা যে কেউই করতে পারেন। মুখ্যমন্ত্রী যদি দেখা করতে চান তাও দেখা করবেন, এবং ভারতবর্ষে যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মৌলিক কথা হচ্ছে যে এখানে সব সময় আর কি কনস্ট্যান্টলি ইন্টারঅ্যাকশন, ডায়ালগ চলবে। কিন্তু দিল্লি কি বলেছে যে আমরা গোর্খাল্যান্ডের দাবিকে, আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করছি? সেটা তো বলেনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ যে কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেটা মুখ্যমন্ত্রীর অভিযোগ। এখন মুখ্যমন্ত্রী তো, এখন আমি আলাদা করে কোনো কমেন্ট করতে চাই না, তার সবসময় অভিযোগ কংগ্রেসের প্রতি, কংগ্রেসের বিরুদ্ধে তার অভিযোগ সবসময় রয়েছে। এখন যে পরিবেশ এবং পরিস্থিতিতে রাজ্য সরকার সাহায্য চেয়েছিল, আর সেই সাহায্যটা কেন্দ্রীয় সরকার করেছিল, এবং বর্তমানে তিনি অভিযোগ করেন তার দায়িত্ব অবশ্য তার। কি অভিযোগ করেছেন আপনাকে একবার দেখাবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি অভিযোগ করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে তার জবাবও দিয়েছেন। পাশাপাশি এখানকার 3-4 জন বিমল গুরুংয়ের পার্টির লিডারকে দিল্লি ডেকে পাঠানো হয়েছিল। অন্যরা টাইম পায় না, তাদের সাথে মিট করা হয়েছে ইন্ডিভিজুয়াল, এবং তারা এসে এখানে রিপোর্ট ব্যাক করেছে। কেউ নাকি সেন্ট্রাল লিডারশিপ বলেছে তোমাদের ওখানে তোমরা আন্দোলন শুরু করো, আমরা তোমাদের ইউনিয়ন টেরিটরি দেবো। রাজ্যকে বাদ দিয়ে ইউনিয়ন টেরিটরি, কি মজা! ছেলের হাতের মোয়া যেন লালিপপ। हमने किसी को यूनियन टेरिटरी देने का वादा नहीं किया है। ये यूनियन टेरिटरी गलत बात है। हम ऐसे नहीं कहते किसी को यूनियन टेरिटरी देंगे बोल के। খুবই সুস্পষ্টভাবেই আর কি বোঝা যাচ্ছে যে গোটা মুখ্যমন্ত্রী যে ব্যাখ্যাটা পেয়েছেন বা উনি যেটা সর্বসমক্ষে জানাচ্ছেন সেটা ভুল। যিনি নাকি এইরকম প্রতিশ্রুতি দিতে পারেন, আর তিনি সুস্পষ্টভাবেই বলছেন যে এরকম কোনো প্রতিশ্রুতি দেওয়া হয় না এইভাবে, আর এরকম কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তাই জন্য কংগ্রেস চক্রান্ত করছে, কেন্দ্রীয় সরকার চক্রান্ত করছে, সেটা ভুল। বরঞ্চ আমি বলবো যে রাজ্য সরকার গোটা ব্যাপারটাকে যেভাবে তারা হ্যান্ডেল করছেন, তাতে কিন্তু অনেক জায়গায় ভুল এবং অসঙ্গতি থেকে যাওয়ার একটা ঘটনাটা কিন্তু
বারবার ধরে ঘটছে, আপনি শুধু এইটার কথা বলবেন না। এর আগেও জানুয়ারিতে যখন ঘটনা ঘটে তখনও কিন্তু দেখা গেছে যে দীপাদাস মুন্সি সেখানে নিয়ে গেছেন ওনাদের, এবং তার সঙ্গে প্রেসিডেন্টের সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। আমি বলছি যে প্রেসিডেন্ট বা কেন্দ্রীয় সরকার প্রকাশ্যে বলেনি, এটা আমি ওম প্রকাশের সঙ্গে এগ্রি করছি, কারণ বলার জায়গা নেই, কারণ প্রায় মানে যেটা চুক্তি হয়েছে সেটা ত্রিপাক্ষিক চুক্তি। কিন্তু এই যে নিয়ে যাওয়া এবং এই ঘটনাটাকে একটা অন্য রূপ দেওয়ার যে চেষ্টা, এর মধ্যে একটা পরোক্ষ মদত রয়েছে। আমি বরঞ্চ 10টা উদাহরণ দিয়ে বলতে পারি যে যেভাবে মোর্চা নেতৃত্ব আর তৃণমূল কংগ্রেসের মাখামাখি ছিল, তারা যেভাবে এক অপরের সঙ্গে একাত্ম হয়ে গেছিল, তারা যেভাবে এক অপরের সঙ্গে রাজনৈতিকভাবে এক অপরকে পরিপূরক করেছিল, তাতে তো বোঝা যাচ্ছে যে পুরো কনস্পিরেসিটা, তাহলে যদিও আমি এটা বলতে চাই না, এটা গুরুত্ব দেওয়া ঠিক হবে না, তারা তৃণমূল কংগ্রেসের এটা ষড়যন্ত্র। কিন্তু ইস্যুটা সেটা, ইস্যুটা হচ্ছে যে বর্তমানে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সেই অশান্তির পরিবেশটাকে কি করে মিটিয়ে ফেলা যায়, কি করে কনফ্লিক্ট बिनोय तमांगेर काছে चले जाबो। बिनोय जी, ये आरोप है, इनफैक्ट स्टूडियो से भी ये आवाज उठ रहे हैं कि आप लोगों को केंद्र के कांग्रेस सरकार से, यूपीए 2 सरकार से मदद मिल रहा है, क्या कहेंगे आप? ना देखिए, ये एलिगेशन जो है सुश्री ममता बनर्जी ने प्रेस स्टेटमेंट में कोलकाता का राइटर से किया था। देखिए, ये फैब्रिकेटेड एलिगेशन अगेंस्ट द कांग्रेस गवर्नमेंट बाय द टीएमसी गवर्नमेंट। हाँ, क्योंकि देखिए, आपने अभी बताया कि जो चुक्ति हुआ था, हमारा जीटीए का चुक्ति हुआ था, उसमें हम लोग ने गोरखा जनमुक्ति मोर्चा ने लिखा हुआ है कि हम लोग का गोरखालैंड का डिमांड ड्रॉप नहीं किया है। हाँ, तो इसलिए जब चुक्ति हुआ था उस टाइम में भी बोला था कि सेंट्रल गवर्नमेंट ने बोला था कि अभी टाइम नहीं है कि हम लोग का पास में ये मैंडेट नहीं कि हम लोग का जितना भी ये डिमांड हो, स्मॉल स्टेट का डिमांड है वो करने के लिए ना। अभी जो वही सेंट्रल गवर्नमेंट ने तेलंगाना को लिए प्रोत्साहित किया है और तेलंगाना पास किया है, सीडब्ल्यूसी में भी और यूपीए में भी पास किया है, तब अब हमारा फर्ज बनता है, गोरखा जनमुक्ति मोर्चा का फर्ज बनता है, हिल पीपल का फर्ज बनता है, तराई का और डोस का फर्ज बनता है कि हम लोग का डिमांड जो है उनका पूरा करें। देखिए, हमारा पीछे कोई कांग्रेस भी नहीं है, किसी पार्टी भी नहीं है, ये हमारा अपना इश्यू है गोरखालैंड का, इसलिए हम लोग ने डिमांड किया है। आज अगर परिस्थिति बन गया है स्मॉल स्टेट का, तो देखिए हम लोग का भी फर्ज बनता है कि इसको डिमांड करें। हम लोग का ये लेजिटिमेट डिमांड है, हम लोग डिमांड कर रहे हैं। लेकिन जो एलिगेशन लगा रहा है कि कांग्रेस ने ऐसा किया है वैसा किया है, ये गलत बात है। हम लोग का पीछे कोई पार्टी भी नहीं है, ये हमारा डिमांड है, 100 ईयर्स अबव का डिमांड है, हम लोग का सेंटिमेंट का है, ये लेजिटिमेट डिमांड है, ये कॉन्स्टिट्यूशनल डिमांड है। हम लोग का डिमांड को हम लोग डिमांड कर रहे हैं, क्योंकि आज तेलंगाना हो सकता है तो क्यों नहीं हम लोग का गोरखालैंड नहीं होता है। आज हम लोग जितना भी स्मॉलर स्टेट है, विदर्भ हो, चाहे हरित प्रदेश हो, चाहे बोडोलैंड हो, जो भी हो, उसको भी देना चाहिए। क्योंकि देखिए, आप बोल रहे हैं अगर कि अलग गोरखालैंड का डिमांड जो है वो आप ड्रॉप नहीं कर रहे हैं, फाइन, लेकिन जीटीए से बिमल गुरुंग रिजाइन किया और अगर बिमल गुरुंग ने जिन्हें रिजाइन भी किया तो क्यों अकेला बिमल गुरुंग ने रिजाइन किया, बाकी जो सदस्य हैं जीटीए का वो क्यों नहीं रिजाइन किया? क्या ये आईवश नहीं है? एनसीपी ने सपोर्ट किया है, सभी को हम लोग सभी ने किया है। देखिए, आज ममता जी ने जो कांग्रेस को ऊपर एलिगेशन लगा रहे, ये गलत है, क्योंकि ये हमारा डिमांड है। और जो चुक्ति हुआ था वो चुक्ति में क्लियर लिखा हुआ है कि हम लोग ने गोरखालैंड का डिमांड ड्रॉप नहीं किया है, जैसा कि 88 का चुक्ति में जीएनएलएफ ने ड्रॉप किया था, लेकिन गोरखा जनमुक्ति मोर्चा ने ड्रॉप नहीं किया है। मैं समझ गया, लेकिन बिनय जी, मेरा सवाल ये है, हम लोग जाएगा आज ये सिचुएशन डिमांड किया है, हम लोग ने आज हमारा डिमांड गोरखालैंड का आज रख रहा है और मूवमेंट चला रहा है। बिनय जी फाइन, लेकिन आप गोरखालैंड का जो डिमांड था आपका उसको आपने ड्रॉप नहीं किया, मैंने समझा, लेकिन जीटीए से बिमल गुरुंग रिजाइन क्यों किया? और बिमल गुरुंग जी अगर रिजाइन किया तो बाकी सदस्य रिजाइन क्यों नहीं किया? मतलब ये सवाल भी तो जरूर उठ सकता है कि क्या ये आईवश नहीं है कि बिमल गुरुंग रिजाइन किया लेकिन आपके गोरखा जनमुक्ति मोर्चा का जो बाकी मेंबर्स हैं, बाकी सदस्य हैं, वो रिजाइन नहीं किया? देखिए, ऐसा है
कि हमारा बिमल गुरुंग जी वो रेवोल्यूशनरी लीडर है, एक क्रांतिकारी नेता है, उनका ऊपर में गोरखालैंड का एक डिमांड है, इसलिए वो चीफ एग्जीक्यूटिव का पद जो जब इलेक्शन का अनाउंसमेंट हुआ था उस टाइम में भी उन बिमल जी ने मना किया था कि मैं कंटेस्ट नहीं करूंगा, लेकिन हमारा पार्टी ने सब मिलकर सेंट्रल कमेटी सब सपोर्टर्स ने बोला कि आपको उठना चाहिए, इसलिए अंडर कंपल्सन वो उठा था, वो कंटेस्ट किया था। उसके बाद में जब वो सुन के आ गया हम लोगों ने उनको चीफ एग्जीक्यूटिव बना दिया और आज समय आ गया कि उनको फिर ये गोरखालैंड को मूवमेंट आगे ले जाने के लिए, इसलिए वो चीफ एग्जीक्यूटिव से वापस गया। और बात रहा कि हमारा जो जितना भी अब हम लोग 44 मेंबर्स है वहां जीटीए में, देखिए जब हमारा हाई कमांड, जब हमारा बिमल जी हम लोग को बोलेगा कि सिचुएशन आ गया है, आप लोग को भी रिजाइन करना चाहिए, तब हम लोग करेंगे। ये हमारा पार्टी का इंटरनल मैटर है, वो डिसाइड हमारा हाई कमांड जो बिमल जी गुरुंग जी है वो डिसाइड करेगा। अगर बिमल गुरुंग जी आज रात को हम लोग को रेजिग्नेशन के बोलेगा तो हम लोग रेजिग्नेशन करने के तैयार है, एमएलए भी रेजिग्नेशन करने के लिए तैयार है, चारों म्यूनिसिपैलिटी का जो भी काउंसिलर्स है वो भी करने के लिए तैयार है। गोरखालैंड के लिए हम लोग सैक्रिफाइस करने के लिए, ये चेयर खुश भी नहीं है, हम लोग जैन भी दे सकते हैं लेकिन ये चेयर हम लोग के लिए खुश नहीं है। जब समय आएगा हम लोग रिजाइन करेंगे। तो विनय जी एक बात साफ है कि आप एक बात पे ममता बनर्जी के साथ बिल्कुल सहमत है कि जीटीए बिल्कुल चलेगा, जीटीए टूटा नहीं जाएगा, जीटीए चलेगा। तो आप भी ये मान रहे हैं कि चाहे क्यों ना आप गोरखालैंड अलग गोरखालैंड का मूवमेंट करें, आंदोलन करें, लेकिन जीटीए रहेगा। ना 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 ना, देखिए जीटीए बिल्कुल चलेगा नहीं। देखिए ना 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 ना, देखिए आप देखिए इसको दो, देखिए जीटीए और गोरखालैंड को एक ही साथ मत लेके आइए। गोरखालैंड डिफरेंट इश्यू है, डिफरेंट सब्जेक्ट है, जीटीए डिफरेंट है, लेकिन हम लोग समेत नहीं है, ममता जी इसके साथ में समेत नहीं है। देखिए जीटीए अभी है यहाँ पर, लेकिन हम लोग नहीं जाएंगे वहां पर। जीटीए के थ्रू से काम कीजिए ना ताबांग जी, क्यों इतना झमेला करके, क्या है जीटीए के थ्रू से काम करना चाहिए। अभी कुछ दिन पहले ही ये बनी है, तो इसलिए आप लोगों का भी कुछ तो रिस्पॉन्सिबिलिटी बनता है इसको आगे बढ़ाने के लिए। और देखिए एक साल भी पूरा नहीं हुआ अभी। देखिए जीटीए हमारा सॉल्यूशन नहीं है, हमारा सॉल्यूशन है सेपरेट स्टेट ऑफ गोरखालैंड। देखिए ये टेम्पोररी बेसिस में एग्रीमेंट में लिखा है, ये टेम्पोररी बेसिस में हम लोग ने एक ऑटोनोमस बॉडी को ले आया है, ये टेम्पोररी पे, ये परमानेंट सॉल्यूशन सिर्फ एक साल भी नहीं, इसलिए हम लोग आप 4 अगस्त 2012 को सिर्फ साइन किया। गोरखालैंड है, मैं बोल रहा हूँ टेम्पोररी बेसिस का इतना शॉर्ट टर्म होता है, एक साल भी पूरा नहीं हुआ। 4 अगस्त लास्ट ईयर 2012 में आपने स्वेरिंग इन किया, अभी लिया है इन लोगों ने, एक साल भी पूरा नहीं हुआ, इतना शॉर्ट टर्म टेम्पोररी बेसिस। देखिए अभी सेंट्रल यूपीए गवर्नमेंट के पास में अभी मैंडेट है कि आज तेलंगाना देने के लिए मैंडेट है, तो तब क्यों नहीं गोरखालैंड? इसलिए हम लोग आज अगर तेलंगाना दे सकते हैं सेंट्रल गवर्नमेंट, तो क्यों नहीं गोरखालैंड को नहीं देते हैं? तो इसलिए हम लोग को देखिए विद इन 1 ईयर का बात मत कीजिए, वो 6 मंथ में भी हो जाता था। अगर इस एक जीटीए का चुक्ति होने के बाद में 1 महीने के बाद में तेलंगाना देने से हम लोग 1 महीने में चला जाता था वहां पर। আমি অশোক বাবুর কাছে যাব। অশোক বাবু, অর্থাৎ বিষয়টা পরিষ্কার যে তেলেঙ্গানা হওয়ার পর তারা যদি আন্দোলনের রাস্তায় না নামে তাহলে পায়ের তলা থেকে জমি সরে যেতে পারে, মানুষের ভাবাবেগের সঙ্গে তফাৎ হতে পারে, একটা রাজনৈতিক বাধ্যবাধকতার কথা বলছেন তেলেঙ্গানা ইস্যুতে। আপনাদের পার্টির এটা নিয়ে কি স্ট্যান্ড? তেলেঙ্গানা ইস্যুই কি এই গোটা বিষয়টাকে এইভাবে ধুমায়িত করে দিল, এইভাবে ফ্যানিং করলো গোরখাল্যান্ডের ইস্যুটাকে, অন্যান্য আন্দোলনের যেরকম করেছে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে সেই রকমই? না, প্রশ্নটা হচ্ছে যে ভারতবর্ষ অনেক জাতি, উপজাতি, ভাষা, সম্প্রদায়ের দেশ, একটা ইনগ্রিডিয়েন্ট আছে, উপাদান আছে ভারতে, যখন তখন এ ধরনের পরিচিতি সত্তার আন্দোলনে একটা উপাদান আছে, এবং এখন বিশ্ব জুড়ে এই আইডেন্টিটি পলিটিক্সটা খুব প্রাধান্য পাচ্ছে। এবং এরকম একটা সময়তে ভারতবর্ষে কিন্তু খুব আইডিয়াল জায়গা আইডেন্টিটি পলিটিক্সে। আপনি যদি নীতিগতভাবে যদি দেখেন তাহলে দেখবেন যে কংগ্রেসই কেন্দ্রের সরকারের খুব সংবেদনশীল হয়ে ভেবেছিলেন কি, এতটা সেনসিটিভ হয়ে ভেবেছিলেন কি? এটা বলছি না, এটা আমি বলছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ক্ষেত্রে তখন এই যে নেশন স্টেটের ধারণা অনেক শক্তিশালী ছিল, ইন্টারন্যাশনাল ফিনান্স ক্যাপিটাল তখন এত শক্তিশালী ছিল না।
আজকে দেখবেন এই যে বালকানাইজেশনের যে বিষয়টা সারা পৃথিবী দেখবেন এটা 1991 সালের পর থেকে শুরু হয়েছে এবং ইউরোপে হচ্ছে, আফ্রিকাতে বিভিন্ন দেশের এরকম ঘটনাগুলো ঘটছে। ভারতবর্ষের উপাদান আছে এরকম ঘটনাগুলো, এরকম আইডেন্টিটি পলিটিক্স, পরিচিতি সত্তার রাজনীতি। দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের দেশে কিন্তু যখন স্বাধীনতার আগে এবং পরে পৃথক রাজ্য তৈরি করার তো কতগুলো গাইডলাইন তৈরি হয়েছে, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন তৈরি হয়েছে, জেভিবি কমিটি তৈরি হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছিল এবং সেখানে একটা গাইডলাইনও তৈরি হয়েছিল। আজকে কিন্তু যখন রাজ্যগুলো তৈরি করা হচ্ছে তখন কিন্তু কোনো রেশনালিটি, কোনো যুক্তি, এই যুক্তির ভিত্তিতে বা বিজ্ঞান ভিত্তিকার নীতির ভিত্তিতে রাজ্যের প্রশ্নটা কিন্তু করা হচ্ছে না। এটা করা হচ্ছে নিছক পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য, ইলেকট্রাল মাইলেজ। দেখুন 2000 সালে ঠিক বিজেপি এই জিনিসই করেছিল, আজকে কংগ্রেস ও তেলেঙ্গানা ঠিক এই কথায় আপত্তি করছেন ওম প্রকাশ। খুব দ্রুত পরবর্তী বক্তার কাছে যাব। ওম প্রকাশ, তেলেঙ্গানার সঙ্গে গোর্খাল্যান্ডকে যারা কনফিউজ করার চেষ্টা করছেন তারা খুবই ভুল করছেন। দ্বিতীয় কথা হচ্ছে, অশোকবাবু আপনাকে বলি যে আপনাদের রাজনৈতিক দর্শনের সঙ্গে ভারতের বিভিন্নতাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সেটা অবশ্যই আপনি স্থির করবেন, কিন্তু এখানে কোনো রাজনৈতিক কারণে, কোনো ইলেকট্রাল কম্পালশনের কারণে তেলেঙ্গানা রাজ্য স্থির করা হচ্ছে না। এটা কংগ্রেসের ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল, প্রায় 60 বছর ধরে এই জায়গাটা রয়েছে। ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দলগুলি সমর্থন করছে, আপনাদের বামফ্রন্টের অনেক শরিক দলগুলি এটাকে সমর্থন করছে। দীর্ঘ অনেক দিন ধরে একটা কনসেনসাস তৈরি হয়েছে, তা সত্ত্বেও সেটাকে করতে হবে। তাই জন্য এটাকে আপনি যদি গোর্খাল্যান্ডের সঙ্গে যুক্ত করেন তাহলে ভুল করবেন। না, আমি আপনি যেটা কথা বলছেন না ওমপ্রবাবু, আপনি বিষয়টা জানেন ঠিকই। আমার কথাটা হচ্ছে তেলেঙ্গানার সিদ্ধান্ত নেওয়ার ফলে ভারতবর্ষের বিভিন্ন এলাকাতে নতুন রাজ্য তৈরি করা আন্দোলনটা অনেকটা বেশি উৎসাহিত হয়েছে। প্রশ্নটা শুধু দার্জিলিং এ কিন্তু বিদ্যমান ছিল। আপনি বোরোল্যান্ডে দেখেন, আমি বলে দিই প্রত্যেকটা আন্দোলনে কিন্তু বিদ্যমান ছিল। আপনি কোচ রাজবংশী দেখুন, টাইমিং তো কোনো না কোনো সময় তো টাইম করতে হবে। শুনুন, সিদ্ধান্ত যদি আপনি না নেন তাহলে বলবেন যে সিদ্ধান্তহীনতা, আর সিদ্ধান্ত নিলে বলবেন যে এটা হচ্ছে অপরজিনিস। সেটা তো হয় না। সরকারকে দেরি আছে বাবা। না, আপনার ভুল ধারণা, সেটা আপনার খুব ভুল ধারণা যে আমাদের আর কি সিটের সঙ্গে এটা কোনো সিদ্ধান্ত সঠিক, আমাদের ভুল সময় ইমপ্লিমেন্ট। খুব ভালো কথা আপনি বলেছেন তো যে আমাদের সিদ্ধান্তটা সঠিক, টাইমিংটা ভুল, তাই তো? কোন সময় করলে ভালো হতো বলে দিন তো। আরে এটা তো বহু সময় ধরে দিলে ভালো হতো। যখন আপনি করবেন তখনই কিন্তু করলে ভুল হবে। আপনাদের টাইমিং ব্যাপারটা পলিটিক্যাল ডিসিশন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এর মধ্যে অন্য কোনো যুক্তি নেই। ওই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নতি বা জাতিসত্তার কোনো বিকাশের প্রশ্ন এইসবের কোনো ধার ধারেন না, এবং তাদের মূল কথা হচ্ছে কোনটা করলে ইলেকটোরাল মাইলেজ নিতে পারবো। এটা বিজেপিও করেছে, 2000 সালে বিজেপি করেছে। আজকে মমতা ব্যানার্জি বলছেন 2000 সালে মমতা ব্যানার্জি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তখন সমর্থন করছে, মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস দল 2007 সাল থেকে 2011 সাল পর্যন্ত দার্জিলিং এ গোর্খা জনমুক্তি মোর্চাকে উস্কে দিয়েছে তো তৃণমূল কংগ্রেস, এবং তাদের আন্দোলনের পাশে সবচাইতে বেশি আপনারা এবং জিএনএলএফ এর সঙ্গে আপনাদের সম্পর্কটা কি ছিল দীর্ঘদিন? আজকে তিনি বলছেন যে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তাদের সাথে কথা না বলে কেন আলোচনা করছে কেন্দ্রীয় মন্ত্রীরা গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের সাথে। আর 2010, 2009, 2008 সালে 2009 সালের পরে তিনি যখন কেন্দ্রীয় মন্ত্রী হলেন কতবার গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন, দার্জিলিং এ আলোচনা করেছেন, দিল্লিতে নিয়ে গেছেন, প্রণব মুখার্জির সঙ্গে দেখা করে দিয়েছেন, চিদাম্বরমের সঙ্গে দেখা করে দিয়েছেন। এসব কি ভুলে গেলে চলবে? সুতরাং আজকে তিনি যে এতদিন ছিলেন কিন্তু দীর্ঘদিন আপনারা পাহাড়ে উঠতে পারলেন না কেন? পাহাড়ের মানুষের সঙ্গে আপনাদের গোর্খা জনমুক্তি মোর্চার হাত ধরে
তৃণমূল কংগ্রেসের নেতারা মন্ত্রীরা গোর্খা জনমুক্তি গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে সুসময়ের কথা হচ্ছে, সুসম্পর্কের কথা হচ্ছে। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতিতে যেতে যেতে আপনাদের দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার যে সম্পর্ক, ধাপে ধাপে কিন্তু তাতে অবনতি হয়েছে। কিভাবে সেই অবনতির যদি রেখাচিত্র আঁকা যায় আজকের দিন অবধি একেবারে সাম্প্রতিক সময় থেকে, দ্রুত আপনাদের দেখাবো। ছোট্ট একটা বিরতিতে যেতে যেতে তারপর আবার ছোট্ট বিরতির পর প্রতিপক্ষ নিয়ে ফিরছি। শুকনা চুক্তির মধ্য দিয়ে সম্পর্কের শুভ সূচনা হয়েছিল, কিন্তু যতদিন এগিয়েছে ততই তাল কেটেছে। গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সম্পর্কের অবনতির চূড়ান্ত প্রমাণ তার এই বন বাংলো হলেও দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব ধরা পড়েছিল দীর্ঘদিন আগেই। দার্জিলিংয়ের সভায় একই দিনে 3 অস্বস্তির মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ গঠনের পর সৌহার্দ্যের সুর কেটে প্রথমবার সামনে আসে মোর্চা সরকার দ্বন্দ্ব। মেলার অনুষ্ঠানে মমতা গুরুংয়ের সামনেই ওঠে গোর্খাল্যান্ড স্লোগান। পরিস্থিতি সামাল দিতে মাইক হাতে ধমক দেন বিব্রত মুখ্যমন্ত্রী। Party program are very rough and tough in this regard, and don't give any message, wrong message, so that people will misunderstand that Darjeeling again they are going for something else. পাহাড়ে এই সভা থেকে জিটিএ এলাকায় জমি পাট্টাবিলি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ হয় মোর্চা। মঞ্চে দাঁড়িয়ে বিমল গুরুং সরাসরি অভিযোগ করেন জিটিএ প্রধান হওয়া সত্ত্বেও তাকে না জানিয়ে কাজ করছে রাজ্য সরকার। মুখ উপড়ে পদত্যাগের ইচ্ছার কথাও জানান তিনি। जगह के लिए एक पट्टा देने के लिए तो हम लोग को कोई भी कंसर्न नहीं किया, तो इसीलिए मैंने आज ऐतिहासिक दिन बोला। 2011 অক্টোবরে দার্জিলিং এর বিজনবাড়িতে রঙ্গিত নদীতে ভেঙে পড়েছিল অস্থায়ী সেতু। দার্জিলিং এর ম্যালের সভা থেকে নবনির্মিত সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রী দায়সারাভাবে সেতুর উদ্বোধন করছেন বলে অভিযোগ করে মোর্চা। মমতার পাল্টা হিসেবে পরের দিন একই সেতুর উদ্বোধন করেন বিমল গুরুং। ম্যালের সভামঞ্চ থেকে কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প ঘোষণার পর মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন দার্জিলিং পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ। আমাদের গভর্নমেন্টের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার। আমরা ইউনাইটেড বেঙ্গল, আমি কোন রকম ভাবেই, আমি নয় আমরা সবাই, আমরা সকলেই ইউনাইটেড বেঙ্গলের পক্ষে এবং দার্জিলিং তরাই ডুয়ার্স উন্নয়নের পক্ষে। পাল্টা সাংবাদিক বৈঠক করে গুরুং বলেন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বিবৃতিতে পাহাড়বাসীর ভাবাবেগে আঘাত লেগেছে। झटसा इधर ऐसा बोलने ठीक नहीं, ये पार्ट ऑफ द बंगाल का अंश है, ये अंग है विभिन्न। हम लोग का भी तो पॉलिटिकल सिनारी अभी जो इसको भी ध्यान में रखना होगा ना। রাজনৈতিক মহলে মতে রাজ্য সরকার এবং বিমল গুরুং দুপক্ষই পারস্পরিক স্বার্থে একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও তা কখনোই মন থেকে হয়নি। সেই কারণে বরাবরই সম্পর্কের মধ্যে থেকে গিয়েছে অবিশ্বাস। জিটিএ গঠনের পর থেকে মোর্চা বারবার অভিযোগ করেছে চুক্তিতে থাকলেও রাজ্য সরকার তাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছে না। রাজ্য সরকার জিটিএ কে এড়িয়ে নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে। जीटीए तो फेलियर हो चुका है। जीटीए का एग्रीमेंट में एक बात है, एक्ट में एक बात है। एक्ट में एक बात ये लिखा है कि विद द कंसेंट ऑफ द स्टेट गवर्नमेंट। দুপক্ষের সম্পর্কের তলায় ধিকি ধিকি করে জ্বলা সেই আগুনে তেলেঙ্গানা শুধু ঘৃতাহুতির কাজ করেছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে তেলেঙ্গানা ইস্যু সামনে আসার পর কার্যত অস্তিত্ব রক্ষার জন্যই গোর্খা জনমুক্তি মোর্চা আবার গোর্খাল্যান্ডের আন্দোলনে, পৃথক গোর্খাল্যান্ডের আন্দোলনের রাস্তায় পথে নামলো কিনা। আসুন দেখে নিই যে কেন এই তত্ত্ব উঠে আসছে যে জাতিসত্তার অধিকার, একটি জাতিসত্তা আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃত হলে অন্য জাতিসত্তার আন্দোলনগুলো সেই রাস্তায় চলার পথে কার্যত রাজনৈতিক অস্তিত্ব রক্ষার কারণেই বাধ্য হয়। কেন এই তত্ত্ব দেখা। ফের গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন মোর্চার। প্রথমে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক, তারপর পিছু হটে বন্ধের মেয়াদ কমিয়ে 96 ঘন্টা। মুখ্যমন্ত্রীর পাহাড়ে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা মাত্রই ফের সুর চড়িয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক। বাহিনী নিয়ে প্রকাশ্যে রাজ্যের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গুরুং। 10 कंपनी भेजिए ना, क्या होगा? वो भी आदमी है, हम लोग भी आदमी हो।
हम लोग हमारा रास्ता जाऊंगा वो उसका ड्यूटी करेगा। শুক্রবার দিল্লি রওনা হওয়ার আগে রোশনগিরির মন্তব্য, বাংলার সঙ্গে থাকতে চাই না। हमारा एक ही मकसद है, हम बंगाल से अलग होना चाहते हैं। हमारा गोरखालैंड लेजिटिमेट कॉन्स्टिट्यूशनल डिमांड है, तो हम इस डिमांड में अडिग रहेंगे। কিন্তু যে গোর্খা জনমুক্তি মোর্চা হাসি মুখে জিটিএর দায়িত্ব নিয়েছিল, এক বছর কাটতে না কাটতেই তাদের এমন কি হলো যে ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সরব হলো তারা? শুধু তেলেঙ্গানা হয়েছে বলে, শুধুই তৃণমূল পাহাড়ে রাজনৈতিক জমি তৈরি করতে চাইছে বলে, নাকি বিমল গুরুং এর কাছে এটা অস্তিত্ব রক্ষার লড়াই? একসময় গুরুং সুভাষ ঘিসিংকে পাহাড় ছাড়া করেছিলেন পৃথক গোর্খাল্যান্ডের দাবি তুলে। তখন তার বক্তব্য ছিল ঘিসিংকে দিয়ে পৃথক গোর্খাল্যান্ড হবে না। এখন সেই গুরুংই জিটিএর চিফ এক্সিকিউটিভ হয়েছেন, আর এই সুযোগেই ফের মাথাচাড়া দিয়ে উঠছে জিএনএলএফ, গোর্খা লীগ। সঙ্গে রয়েছে ক্ষমতা কাজে লাগিয়ে তৃণমূলের পাহাড়ে প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা। আর এসবকেই সম্ভবত অশনি সংকেত হিসেবে দেখছেন বিমল গুরুং। রাজনৈতিক মহলের মতে সম্ভবত তিনি বুঝতে পারছেন পাহাড়বাসীকে শান্ত করে নিজের সিংহাসন অটুট রাখতে হলে ফের আন্দোলনে নামতে হবে, কারণ ভোটে লড়তে হলে ফল কি হবে তা নিয়ে সংশয় রয়েছে মোর্চা নেতৃত্বের মধ্যেই। পাহাড়ে নিজেদের সর্বশক্তিমান বললেও এখনো পর্যন্ত কোনো ভোটে লড়েনি মোর্চা। জিটিএ নির্বাচনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গুরুং নিজে জিটিএর চিফ এক্সিকিউটিভের পদ থেকে পদত্যাগ করলেও অন্যান্য সদস্যরা কিন্তু এখনো করেননি। তারা বলছেন গুরুং বললেই করবেন, কিন্তু রাজনৈতিক মহল মনে করছে এর পেছনে অন্য কারণ আছে। যদি সব সদস্য পদত্যাগ করেন তাহলে জিটিএ ভেঙে ফের নির্বাচন করাতে হবে। সেক্ষেত্রে তৃণমূল, জিএনএলএফ, গোর্খা লীগ সবাই প্রার্থী দিলে ফল কি হবে তা নিয়ে সংশয় রয়েছে মোর্চার মধ্যেই। তাই জিটিএ ব্যর্থ বলে দাবি করলেও তা না ছেড়ে উল্টে আন্দোলনকে হাতিয়ার করেই পাহাড়ে ক্ষমতা ধরে রাখতে চাইছেন বিমল গুরুং। না হলে সংকটে পড়তে পারে তার রাজনৈতিক অস্তিত্ব, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবিপি আনন্দ। আদিবাসী বিকাশ পরিষদের নেতা বিশ্বা তির্কের কাছে যাব। আপনার কাছে প্রথম যেটা জানতে চাইবো, আবার গোর্খাল্যান্ডের আন্দোলনের দাবি মানেই কি তরাই ডুয়ার্সে সেই অশান্তির আঙুর আমাদের আশঙ্কা যে ছড়িয়ে পড়বে, তার কোনো সম্ভাবনা আছে? আবার তরাই ডুয়ার্সকে অন্তর্ভুক্ত করার দাবি, আবার পাল্টা হিংসা, আবার পাল্টা বন্ধ, সেই রাস্তায় সেই প্যান্ডোরার বাক্সই কি খুলে গেল বিশ্ববাবু? না, আমরা যতটা পড়ে আমরা যে জিটিএ চুক্তিটা হয়েছে তারপরে আমরা দেখেছি পড়ে যে জিটিএ চুক্তিটাই হচ্ছে ফল্টি। সো ফার দ্য আদিবাসীজ অফ ডুয়ার্স অ্যান্ড তারাই আর কনসার্ন। কারণ ওই চুক্তিতে বলা রয়েছে কি যতগুলো নেপালি আছে বা গোর্খা আছে ওদেরকে আদিবাসী বানাতে হবে, ট্রাইবাল বানাতে হবে। আদিবাসী বানাতে গেলে কতগুলো ক্রাইটেরিয়া আছে, মুড়ি মুড়কির মতন তো আদিবাসী কাকেও কেউ বনে না, কেউ বনতেও পারে না, আর বানানোও যায় না। এছাড়াও ওনারা বলেছেন কি ডুয়ার্সের এরিয়াগুলো আমরা নেব বলে চুক্তিতে ছিল, সেটাই ওনারা করেছিলেন। 396টা মৌজা চেয়েছিলেন, আমরা বলেছি 1 ইঞ্চি জমি দেব না, আমরা দিইনি। এটা যেটা হচ্ছে গন্ডগোল হবেই হবে। যদি একবার হবে না, এটা দুর্ভাগ্য যে পাহাড়ে যেটা এটা হচ্ছে, এই যে দুর্ঘটনা, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু এর জন্য এক্ষুনি তো বিমল তামাং বললেন कि डुअर्स एंड तराई एरियाटा डुअर्स एंड तराई कारा 2000 द शिड्यूल्ड एरिया इंटायर एरिया सातखाना আমাদের এমএলএ রয়েছেন একজন এমপির ইন্টায়ার শিডিউলড এরিয়া এই এরিয়াটা বিমান গুরুঙ্গের বা তামাঙ্গের ওদের চোখ কেন এটা তো কোনোদিন কেউ অ্যাকসেপ্ট করেনি কোনোদিন অ্যাকসেপ্ট করবে না আর এটা গন্ডগোল বাঁধবে যদি পাহাড়ে থেকে ওরা নামবে গন্ডগোল বাঁধবেই বাঁধবে রতন বাহাদুর বোরা আপনি কি বলবেন উনি যেটা বলছেন সেটা ঠিকই কিন্তু জিনিসটা আছে যে ওনার পক্ষ থেকে আমি একটু মতবিরোধ করব কারণ আছে আমাদের আগে যখন ব্রিটিশরা ওখানে প্লান্টেশন আদিবাসী বিকাশ যখন উদ্যোগ নেয় তখন অপোজ করেगा দেখে ছোটনাগপুর থেকে ওখানে বসবাস করেছেন আমাদেরও ওখানে অনেক জায়গা থেকে এনে কেন আমাদের দেখতে গেলে একটা যে আমাদের ওনাদের একটা নেচার আমাদের একটা ক্যারেক্টার সে প্রায় এক সমান আমরা সরল সিম্পল আর হার্ড ওয়ার্কি আর আমরা আছি একটা ফাইন ঠিক এই বিষয় নিয়ে অনেস্ট লয়্যালটি হিসেবে আমরা বিনয় তামাং বলতে চাইছেন विनय जी आपको क्या लगेगा कि आपका ये गोरखालैंड आंदोलन फिर से तेराई और डुअर्स में अशांति की आग हिंसा की आग फैल सकता है इस आंदोलन से देखिए
देखिए, वी आर नॉट अगेंस्ट एनी कम्युनिटी आउट हियर इन बंगाल। बंगाल का किसी कम्युनिटी के अगेंस्ट में हम लोग नहीं है, बंगाल गवर्नमेंट का अगेंस्ट में भी नहीं है। देखिए, हमारा जो डिमांड है वो सेंट्रल गवर्नमेंट के साथ में है। लेकिन अभी आदिवासी विकास परिषद का जो हम लोग को मित्र ने बोला कि वहां पर हम लोग नहीं देंगे बोल के, यहाँ पर झमेला हो के बोल के थ्रेटन कर रहा है, अभी कर रहा है, आपका स्टूडियो में कर रहा है। देखिए, आपको अभी जो पंचायत इलेक्शन हुआ था, वो पंचायत इलेक्शन में डुअर्स में किसका मैंडेट है? किसका मैंडेट है? गोरखा जनमुक्ति मोर्चा का मैंडेट है। वहां का पब्लिक गोरखा जनमुक्ति मोर्चा के साथ में है। तब वहां का पब्लिक जो आदिवासी है, जो गोरखा है, जो अदर कम्युनिटी है, जिसने आज पंचायत इलेक्शन में भारी मत से गोरखा जनमुक्ति मोर्चा और झारखंड मुक्ति मोर्चा और हमारा आदिवासी और गोरखाओं को जिताया है, वहां पर बिहारी भाई लोग को भी जीत के गया है हमारा पार्टी टिकट से। बंगाली भाई लोग भी हम लोग का पार्टी टिकट से जीत के गया है। तो वहां का पब्लिक, वहां का जो भी है डुअर्स का पब्लिक इन फेवर ऑफ गोरखा जनमुक्ति मोर्चा है। और गोरखा जनमुक्ति आई एम नॉट ए पॉलिटिकल मैन, उन्हीं पॉलिटिकल क्वेश्चन করছেন, ওইটা পলিটিক্যাল আমি জবাব দিচ্ছি না। কিন্তু উনি ভুলে গেছেন যে জাস্টিস শ্যামল সেন কমিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বসেছিল, উনি তো রিপোর্ট দিয়েছেন, উনি তো রিপোর্ট দিয়ে উনাদের কথা শুনে ফিজিবিলিটি দেখে কি রিপোর্ট দিয়েছেন কি শুধু পাঁচটা মৌজা দেওয়া যেতে পারে, দুটো জলপাইগুড়ি আর তিনটে হচ্ছে দার্জিলিং। কি উনারা তো কোনো আইনেই মানেন না। ওই যে ম্যান্ডেট বলছেন, ওইটা এই যে ম্যান্ডেট বলছেন, আমরা তো কোনো ও তো জানেন না, তাহলে ও ফিগার ভালো জানেন না উনি। এক দুই নম্বর উনি বলছেন কি ভাই বললেন আদিবাসীরা আর নেপালিরা প্রায় সিম্পল ঠিকই, কিন্তু আদিবাসীরা দে আর দ্য গ্রেট ইন্ডিয়ান। ছোটনাগপুর থেকে উনি ওয়ান পার্ট থেকে অনাদার পার্ট থেকে এসছে, ওনারা নিজেরা চিন্তা করুন। ওনারা আদিবাসীদের ইন্টার ওয়েস্ট বেঙ্গল কেন, ইন্টায়ার ইন্ডিয়াটা হচ্ছে দেয়ার ল্যান্ড। কোন সময় ইতিহাস যদিও বলে আমি ওইটা আনছি না, कमीशन का रिपोर्ट का जिक्र कर रहे हैं बिशा तिर्के। सिर्फ 5 मौजा मिला आपको जस्टिस श्यामल सेन कमीशन के रिपोर्ट में, इसका जिक्र कर रहे हैं। वो रिपोर्ट लेकर भी आए हैं। आप लोग तो मान लिया ये रिपोर्ट? हाँ मीना जी। देखिए जस्टिस श्यामल सेन का रिपोर्ट में 5 हम लोग को मिला है, लेकिन उसके बाद में हम लोग ने अपोज किया है। लेकिन जस्टिस श्यामल सेन ने जो वेरिफिकेशन किया था, फिजिकल वेरिफिकेशन नहीं किया। और हम लोग चाहते हैं कि तराई में डुअर्स में जो भी कमेटी बनेगा वो जाए, वहां का पब्लिक से पूछे वेदर दे आर सेटिस्फाइड विद द वेस्ट बंगाल और दे आर इन फेवर ऑफ गोरखालैंड सेपरेट स्टेट। वो पूछना चाहिए। वो कोलकाता में बैठ के और दिल्ली में बैठ के वो रिपोर्ट बुझाने से नहीं होगा। ग्राउंड रियलिटी क्या है वो उसके ऊपर में रिपोर्ट बनाना चाहिए। वन मैन कमीशन नहीं चाहिए। वो कमीशन जो बिठाया था वो गोरखा जनमुक्ति मोर्चा, स्टेट गवर्नमेंट और सेंट्रल गवर्नमेंट के परामर्श में होना चाहिए था। रीति और नीति अगर आप नहीं जानिएगा, कानून नहीं जानिएगा, पार्लियामेंट नहीं जानिएगा, आप असेंबली नहीं जानिएगा, आपको किसी को मानने के लिए पहले का कमेटी में हमारा भी आप समझिए ना, इंटायर एरिया इज द शेड्यूल्ड एरिया, ये भी आप कहिएगा नहीं दिखाया गया। आप सुनिए ना, तमांग जी आप सुनिए ना, इंटायर एरिया डुअर्स एंड तराई आरसीसीपी एरिया, ये भी आप नहीं लीजिएगा। रिजर्व एरिया है वो भी आप नहीं लीजिएगा। तो आप ही कानून सब कानून तो पार्लियामेंट भी नहीं है। অনেকেই বলছেন যে গোরখা জনমুক্তি মোর্চা তৃণমূল কংগ্রেসের মধ্যেও একটা শক্তির প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক জমি লখরের প্রতিদ্বন্দ্বিতা কিন্তু গত 2 বছরে অঙ্কুরিত হয়েছে। কি সেই তত্ত্ব দেখাবো আপনাদের। পাহাড়ে ফের অশান্তির আগুন, কিন্তু সংঘাত কার কার মধ্যে? রাজ্য সরকারের সঙ্গে জিটিএর নাকি তৃণমূলের সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার? রাজনৈতিক মহলে কিন্তু এই প্রশ্ন উঠে গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে প্রকাশ্যে না হলেও পাহাড়ে জমি দখলের জন্য বেশ কিছুদিন ধরেই লড়াই চলছে তৃণমূল ও মোর্চার মধ্যে। জিটিএ নির্বাচনে তৃণমূল প্রথমে প্রার্থী দিলেও পরে মোর্চার প্রতি বন্ধুত্বের বার্তা স্বরূপ তা তুলে নেয়, কিন্তু দলে দলে তৃণমূল পাহাড়ে জমি তৈরির চেষ্টা করছিল বলেই রাজনৈতিক মহলে খবর। অগস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পাহাড় সফরে রাস্তার ধারে বেশ কিছু জায়গায় তৃণমূলের পতাকা চোখে পড়েছিল। মোর্চা থেকে বেরিয়ে তৃণমূলে যোগ দেওয়া বেশ কিছু নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
বিমল গুরুংরা যে মোটেও তৃণমূলের এই রাজনৈতিক জমি দখলের চেষ্টাকে ভালোভাবে নেয়নি তা বলাই বাহুল্য। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও জানুয়ারি মাসে পাহাড় সফরের পর শিলিগুড়িতে ফিরে NHPC বাংলোয় দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে পাহাড়ে তৃণমূলকে শক্তিশালী করার নির্দেশ দিয়েছিলেন। জানিয়েছিলেন পাহাড়ে জনসভা করবে তৃণমূল। এরই মধ্যে কার্শিয়ংয়ের পানিঘাটার মোর্চা নেতা বিশাল ছেত্রী, বিন্নি শর্মা সহ হাজার খানিক মোর্চা সমর্থক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। সেই অনুষ্ঠানকে ঘিরে কার্শিয়ংয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। গৌতম দেবের মতোই কালিম্পংয়ে গিয়ে দলের সাংগঠনিক শক্তি জোরদার করতে বৈঠক করেন মুকুল রায়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও আগামী দিনে দার্জিলিংয়ে দলীয় জনসভা করার কথা ছিল বলে সূত্রের খবর। আগামী দিনে গুরুংদের দিকে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে তরাই, ডুয়ার্স এবং লেপচাদের মধ্যে তৃণমূল শক্তি বাড়ানোর চেষ্টা করছিল বলে খবর। তাৎপর্যপূর্ণভাবে শুক্রবারই শিলিগুড়িতে বৈঠক করেন মুকুল রায়। আর ধীরে ধীরে তৃণমূলের পাহাড়ে জমি তৈরির এই প্রক্রিয়ার দিকেই নজর রেখে চলছিল মোর্চা নেতৃত্ব, যা তাদের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সমতুল্যই ছিল। মোর্চা নেতৃত্ব বুঝতে পারছিল তৃণমূল তাদের রাজনৈতিক ভিত্তি কমাতে চাইছে, তাই পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চা নতুন করে আন্দোলন শুরু করলেও এর নেপথ্যে তৃণমূল ও মোর্চার রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার লড়াইও রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ। তন্ময়দা, এই তত্ত্ব যদি সঠিক ধরি তাহলে তৃণমূল কংগ্রেস আর মোর্চার রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা আছে। আপনারা সিপিএম দল কি করছে? এই মুহূর্তে ফেন্সে বসে মজা দেখছে? না 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 না, আমরা কোনোদিনই ফেন্সের বাইরে বসে মজা দেখিনি। যারা ইতিহাস জানেন তারা জানেন 1985 থেকে 1988 প্রথম দফার গোর্খাল্যান্ড আন্দোলনে নীরজ রায়, নীরণ প্রধান, রেখা তামাংদের রক্তে বালাসন নদীর জল ভেসেছিল। 82 জন বামপন্থী আন্দোলনের কর্মী শহীদ হয়েছিলেন বাংলাকে অখণ্ড রাখবার লড়াইয়ে। তারপরে সেই লড়াইয়ের পরিসমাপ্তি হয়েছিল ওই চুক্তির মধ্য দিয়ে, যেখানে গোর্খাল্যান্ডের দাবি ড্রপড হয়েছিল। পরবর্তীতে 2007 সাল থেকে আবার গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বে নতুন ধারার আন্দোলন, এবং সেই নতুন ধারার আন্দোলন 2011 পর্যন্ত বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে 7 বার দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল, 7 বার। এবং দ্বিতীয়বারের আন্দোলনের পরে এই গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বের কাছে এটা স্পষ্ট হয় যে আলাদা করে গোর্খাল্যান্ডের দাবিটা উঠবে না। 2011 জানুয়ারিতে এই বিষয়ে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সব বিষয়টা পাকাপাকি হয়ে গেছিল। মাননীয় প্রধানমন্ত্রী জানেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানেন। কিন্তু সেই যে সরকার, সেই সরকারের রেল দপ্তরের মন্ত্রী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। একটা জিনিস খেয়ালে রাখবার যে 2010 সালের সেপ্টেম্বর মাসে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি দার্জিলিংয়ে গিয়ে দার্জিলিংয়ের একটি বাংলোয় বসে এই বিমল গুরুংয়ের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক বৈঠক করেছিলেন, এবং সেই রাজনৈতিক বৈঠকটা যে করেছিলেন সেটা কিন্তু রাজ্য সরকারকে না জানিয়ে হয়েছিল। আজকে যেমন দিল্লির সরকার কার সঙ্গে কথা বলছে বা রাষ্ট্রপতি কার সঙ্গে কথা বলছে মুখ্যমন্ত্রী জানেন না, অভিযোগ উঠছে। যদি এই অভিযোগ ন্যায্য হয় তাহলে পরে সেদিনের এই অভিযোগটা তাকে মানতে হবে। এখন কথা হচ্ছে যে সেই সময়ে 2011 সালের জানুয়ারিতে ওই চুক্তিটা হতে দেওয়া হলো না, বিলম্বিত করা হলো, এবং নিশ্চিতভাবে বিলম্বিত করা হলো সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য। এখন একটা কথা এখানে আসছে বারবার করে, সুমনবাবু উল্লেখ করছেন যে আমাদের মুখ্যমন্ত্রী পাহাড়ে শান্তি চেয়েছিলেন। 20 মে মুখ্যমন্ত্রী হলেন, 2 মাস পেরোতে না পেরোতে 18 জুলাই ত্রিপাক্ষিক চুক্তি হলো, ফার্স্ট ত্রিপাক্ষিক চুক্তি, যেটা জিটিএ চুক্তি বলে পরিচিত। আপনি খেয়াল করলে দেখবেন সেই জিটিএ চুক্তিতে কিন্তু গোর্খাল্যান্ডের বীজকে বুনে রাখা হলো। ওই চুক্তিতে কিন্তু গোর্খাল্যান্ড উল্লিখিত হলো, যা আপনি একটু আগে শোনালাম, যা আপনি একটু আগে বলেছেন গোর্খাল্যান্ড সাবস্ট্যান্টিভ নয়। না ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, এটা তাদের বক্তব্য। আরে মহা মুশকিল, আপনারা বলার সময় আমি কোনো কথা বলিনি, আপনারা বলার সময় আমি কোনো কথা বলিনি। আমি আবার বলছি আপনারা বলার সময় কোনো কথা বলিনি। না, আমার পয়েন্ট একেবারে যে আজকে ঠিক যেমন মাননীয় মুখ্যমন্ত্রী কড়া হাতে মোকাবিলার কথা বলছেন, অনেকে বলছেন যে বাবা ঘৃতাহুতি দিচ্ছেন, ঘৃতাহুতির কাজ করছেন, ঠিক এইভাবে কেন্দ্রীয় বাহিনীকে তো 86-87 সালে আপনারাও এনেছিলেন। আর কে হান্ডা, তাকে প্রমোশন দিয়ে ডিআইজি করা হলো, সঙ্গে সিআরপিএফ। কেন্দ্রীয় বাহিনীর প্রশ্নে ওম প্রকাশ বাবু যা বলেছেন তার কঠিনত্ব আজকে মুখ্যমন্ত্রী মুখে বলেছেন। আপনারা যেভাবে আন্দোলনটাকে সামলেছিলেন সে যথেষ্ট কড়া হাতেই সামলেছিলেন, তাহলে আজকে এই কড়া হাতকে অপোজ করছেন কি করে? না না না, আমি অপোজ করিনি তো, এখন বন্ধ করেছি নাকি? করিনি তো।
আমাকে দিয়ে আপনি অপোজ করিয়ে দেবেন না। আমার কথা হচ্ছে আমার কথাটা আমায় বলতে দিন সুমনবাবু, দয়া করে আপনার কথা আমার মুখে বসিয়ে দেবেন না। আমি বলছি 2007 থেকে 2011 প্রমাণ করেছে যে বামফ্রন্টের সরকার যথেষ্ট ধৈর্যের সাথে এই সমস্যা মোকাবিলার জন্য চেষ্টা করেছিল, যার জন্য একটু আগে অশোকদা মেনশন করলেন একটা লাঠিচার্জের ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনা ঘটেনি। ঠিক কেন্দ্রীয় বাহিনী এসেছিল, ঠিক আজকেও কেন্দ্রীয় বাহিনী আসবে। ওম প্রকাশ বাবু যা ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে আমি তাকে কোথাও অপোজ করছি না। রাজ্যের সরকারকে রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতেই হবে। প্রশ্নটা হচ্ছে যে কিছু কিছু কৃতকর্ম কখনো কখনো বুমেরাং হয়ে ফিরে আসে, এবং এই কৃতকর্মের বুমেরাং হয়ে ফিরে আসাটা আপনি কিষেনজির মধ্যে দেখেছেন, এই কৃতকর্মের বুমেরাং হয়ে ফিরে আসাটা অতীতের এনডিএর মধ্যে দেখেছেন, বর্তমানের ইউপিএর মধ্যে দেখেছেন, আরো ভবিষ্যতে অনেক কিছুর মধ্যে দেখবেন। এখন হয়তো বিমল গুরুং মহা মুশকিল তো পঞ্চায়েত নির্বাচনে আপনি বলেন না সুমনবাবু বলুন, সুমনবাবু বলুন না আপনি বাধা দেওয়ার ব্যাপারে যথেষ্ট পারদর্শী এবং দক্ষ হয়েছেন, আপনি বাধা দিন, দেবেন কি আর না আমি বলবো? আচ্ছা ঠিক আছে। এখন ফলে আমার কথা সেটা হচ্ছে যে এই যে দায়টাকে গোটাটা কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, দায়টা আগে নিজেকে নিতে হবে। এটা মানতে হবে যে আগে পর্যন্ত যে স্টেপগুলো নিয়েছিলেন সেই স্টেপগুলো ভুল ছিল। আমরা রাজ্যের অখণ্ডতার পক্ষে, মুখ্যমন্ত্রী রাজ্যের অখণ্ডতার পক্ষে থেকে মুখ্যমন্ত্রী সর্বদল বৈঠক ডাকুন, আলোচনা করুন, এবং দার্জিলিংকে বাংলার ভেতরে রাখবার জন্য যে উদ্যোগ সকলে মিলে ঠিক করবেন, অতীতে বামফ্রন্ট করে দেখিয়েছে, সেই উদ্যোগের পক্ষে আমরা থাকব। আমরা রাজ্যের বিভাজন চাই না, আর আমরা গোর্খাল্যান্ড দাবির বিরোধী। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই সর্বনাশা জুয়া খেলা আমরা অতীতে খেলিনি। জীবন দেওয়ার অভিজ্ঞতা আমাদের, জীবন দেওয়ার ইতিহাস আমাদের। তৃণমূল কংগ্রেসের জীবন দেওয়ার ইতিহাস নেই দার্জিলিং এর মাটিতে, কংগ্রেসের জীবন দেওয়ার ইতিহাস নেই দার্জিলিং এর মাটিতে। জীবন দেওয়ার ইতিহাস কারো থাকলে বামপন্থীদের, আপনারা সরকারে ছিলেন আর যেভাবে গোটা প্রক্রিয়াটাকে আপনারা হ্যান্ডেল করবার চেষ্টা করেছিলেন, মানে সারা পশ্চিমবঙ্গে সিপিএম এর ভোটটাকে কনসলিডেট করবার জন্য সেইটাকেই রাজীব গান্ধী সমর্থন করেছিলেন। আপনি আরো এগিয়ে যেভাবে আমরা হ্যান্ডেল করেছিলাম, আর যেভাবে রাজীব গান্ধী সমর্থন করে সুভাষ ঘিসিংকে আপনারা মদত দিয়ে গেছেন, রাজীব গান্ধী সেইভাবে আমাদের মদত দিয়ে আমরা করেছি, সেইভাবে আমাদের মদত দিয়ে কিন্তু চুক্তি সিপিএম এর অন্য রাজ্যে চুক্তিটা তিনি তো ইতিহাস তুমি জানো না, করেননি জানো না করেছেন। আরে তত্ত্বগত দিক থেকে পড়াশোনা করে আসো, পড়াশোনা আপনি দেখে আসুন, নিজে তিনি জানো না, ইতিহাস জানো না। 1955 পুরো পশ্চিমবঙ্গে সিপিএম আর কি মানুষকে একত্রিত করবার চেষ্টা করছিল, আর রাজীব গান্ধী সেইটাকে সমর্থন করে সিপিএম পরবর্তীকালে আপনি সুভাষ ঘিসিং এর সঙ্গে চুক্তিটা তো রাজীব গান্ধী করেছিল। 1988 চুক্তিটা রাজীব যে আমার দুই বক্তা, ইনফ্যাক্ট তিন বক্তা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে সব থেকে সরব রাজ্য ভাগের প্রশ্ন, এটা ঠিক যে পৃথক তেলেঙ্গানা রাজ্যের ইস্যুটা সামনে আসাতে আপনাদের গত 48 ঘন্টা ধরে আমরা দেখাচ্ছি যে গোটা দেশের নানা অংশে কিভাবে এই পৃথক রাজ্য গঠনের আলাদা আলাদা দাবি সামনে এসছে। এ রাজ্যেও একাধিক দাবি সামনে এসছে। এই গুরুত্বপূর্ণ খবরটি দেখিয়ে একটা ছোট্ট বিরতি, তারপর বিরতির পর আবার প্রতিপক্ষ অনুষ্ঠানে ফিরবো, সঙ্গে থাকুন। কেন্দ্রের পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের সিদ্ধান্ত প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে, এমনটাই দাবি অনেকের। তেলেঙ্গানা গঠনের সিদ্ধান্তে উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গা থেকে উঠতে শুরু করেছে পৃথক রাজ্যের দাবি। উত্তরপ্রদেশকে ভেঙে যেমন 4টি রাজ্যের দাবি উঠেছে, তেমনি অসম ভেঙে বড়োল্যান্ডের দাবিও উঠতে শুরু করেছে। পাহাড়ও উত্তপ্ত হয়ে উঠেছে গোর্খাল্যান্ডের দাবিকে কেন্দ্র করে। অনেকেই বলছেন পৃথক গোর্খাল্যান্ড রাজ্য করা হলে পশ্চিমবঙ্গকে আরও ভাগে বিভক্ত করার দাবিও উঠতে পারে। পশ্চিমবঙ্গে 6টি ও অসমের 15টি জেলা নিয়ে পৃথক কামতাপুর রাজ্যের দাবি অনেক দিনের। কামতাপুর পিপলস পার্টি, অল কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন কিংবা জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন চালাচ্ছে।
তাদের দাবি, পশ্চিমবঙ্গে 35 লক্ষ কোচ রাজবংশ সম্প্রদায়ের মানুষ থাকেন। অসমে এই সংখ্যাটা প্রায় 40 লক্ষ। এদের জন্য পৃথক রাজ্য দেওয়া হোক। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে কেএলও সন্ত্রাসের সাক্ষীও থেকেছে উত্তরবঙ্গ। এখন অবশ্য আন্দোলন অনেকটাই স্থিমিত। গ্রেটার কোচবিহার। গ্রেটার কোচবিহারের দাবিতে 1998 সালে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন গঠিত হয়। বংশীবদন বর্মন তাঁর সম্পাদকও হন। 2005 সালে বংশীবদনের নেতৃত্বে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন ঘিরে রক্তাক্ত হয়ে ওঠে কোচবিহার। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং অসমের গোয়ালপাড়া নিয়ে গ্রেটার কোচবিহার রাজ্য গঠনের দাবিতে সরব হয় তারা। এখন অবশ্য অনেকটাই ছন্নছাড়া গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। আন্দোলনের ঝাঁঝও আর নেই। তবে তেলেঙ্গানার পর ফের তারা উৎসাহিত হয়ে রাস্তায় নেমে পড়তে পারে বলে আশঙ্কা নানা মহলের। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার আদিবাসী অধ্যুষিত এলাকা নিয়ে পৃথক সাঁওতাল পরগনা রাজ্যের দাবি কখনো কখনো উঠেছে। যদিও ছোট রাজ্য গঠিত হলেই যে সব সমস্যার সমাধান হয় এমনটা মানতে রাজি নন অনেকেই। এক্ষেত্রে তারা উদাহরণ দেন ঝাড়খণ্ডের, যেখানে এখনো পর্যন্ত কোনো সরকার 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারেনি। এরই সঙ্গে বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের মতে স্বাধীনতার আগেই একবার বিভক্ত হয়েছে বঙ্গভূমি। সেই ক্ষত আজও রয়ে গিয়েছে। এপার বাংলা, ওপার বাংলা, আর বাংলাকে ভেঙে ক্ষতবিক্ষত করার পক্ষপাতী নন বেশিরভাগ মানুষই। এবিপি আনন্দ। প্রতিপক্ষের এই পর্বে আপনাদের আরও একবার মনে করে দেব আমাদের এক সহনাগরিক মীর আমিনুল ইসলামের কথা, সেই প্রতিবাদী যুবকের কথা যার মৃত্যুর পর কড়েয়া থানার বিরুদ্ধে তাকে মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছিল। পুলিশ কর্মীদের তার বিরুদ্ধে মিথ্যে চুরি এবং ডাকাতির মামলা সাজানোর অভিযোগ উঠেছিল। এবং এই বছর 2013 যখন শুরু হচ্ছে, যখন নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে আমরা সাধারণ মানুষরা চোখ মেলছি, তখন হাসপাতালের বিছানায় অগ্নিদগ্ধ অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে করতে ওই 1 জানুয়ারি 2013 আমাদের সেই সহনাগরিক আমিনুল আমাদের ছেড়ে চলে যায়। কি হয়েছিল তার ঘটনা আরেকবার আপনাদের মনে করিয়ে দেব, এবং সেই ঘটনা কেন বারবার রিজওয়ানুর রহমানের কথা আমাদের মনে পড়ায়, এবং প্রায় একইভাবে আমিনুলও বলে গেছিল যেন রিজওয়ানুর রহমানের সুরেই মেরে জানে কে বাজ আওয়াজ উঠানা। সেই আওয়াজ, সেই প্রতিবাদী যুবকের প্রতিবাদটুকু আপনাদের সামনে রাখাটা আমাদের কর্তব্য। আমরা আগেও এই কাজ করেছি এবং আমিনুলের কথা আরও একবার তাই প্রতিপক্ষ অনুষ্ঠানের এই পর্বে আপনাদের মনে করিয়ে দেব। 2012 সালের অক্টোবর পাড়ার এক নির্যাতিতা নাবালিকার পাশে দাঁড়িয়ে দৌড়ে দৌড়ে ঘুরছিলেন। ধর্ষণে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে সরব হয়েছিলেন। বিনিময়ে জুটেছিল ডাকাতের তকমা। এই হেনস্থার প্রতিবাদে গত বছর 3রা ডিসেম্বর কড়েয়া থানার সামনে গায়ে আগুন দেন পাম অ্যাভিনিউয়ের বাসিন্দা আমিনুল ইসলাম। নতুন বছরের প্রথম দিন শহরের এক প্রতিবাদী কণ্ঠ তার আওয়াজ হারায়। 2013 1 জানুয়ারি হাসপাতালে মারা যান আমিনুল। আমিনুল ইসলামের অভিযোগ ছিল শেখ শাহজাদা বক্স নামে স্থানীয় এক দুষ্কৃতী তার পাশের বাড়ির এক নাবালিকাকে 1 বছর ধরে ধর্ষণ করছে। ঘটনাটি যাতে জানাজানি না হয় সেজন্য লাগাতার হুমকিও দিত। ঘটনাটি জেনে আরও কজন যুবককে নিয়ে শাহজাদার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলেন আমিনুল। অভিযোগ, পুলিশ প্রথমে লিখিত অভিযোগ নিতে চায়নি, পরে গত বছর 31 অক্টোবর অভিযোগটি নেয় পুলিশ। পরিজনদের দাবি, যেদিন শাহজাদার বিরুদ্ধে পুলিশ অভিযোগ নেয় শাহজাদার স্ত্রী নীলোফার বেগম সেই দিনই আমিনুল ও তার 4 বন্ধুর বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও ডাকাতির অভিযোগ দায়ের করেন। এলাকার বাসিন্দাদের একাংশ অভিযোগ করেন শাহজাদার সঙ্গে পুলিশের একাংশের ওঠা বসা রয়েছে, তাই পুলিশ ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উল্টে মানসিকভাবে বিপর্যস্ত ও কোণঠাসা করেছে আমিনুলকে। এর প্রতিবাদে আমিনুল কড়েয়া থানার সামনে গায়ে আগুন দেন। প্রায় 1 মাস ধরে লড়াই চালানোর পর হেরে যান মৃত্যুর কাছে। পরিবারের দাবি, মৃত্যুকালীন জবানবন্দিতে আমিনুল জানিয়েছিলেন কয়েকজন পুলিশ অফিসার ধর্ষণের মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে চাপ দিচ্ছিলেন। জবানবন্দিতে তাঁদের নামও বলেছিলেন তিনি। কড়েয়া থানার 2 সাব ইন্সপেক্টর রঞ্জিত যাদব, বিনোদ কুমার, কনস্টেবল হারুন খান এবং এক প্রাক্তন কনস্টেবল নাসিম খানের বিরুদ্ধে অভিযোগ করেন আমিনুল। তবু ওই পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পরিজনদের। পরিবারের দাবি, মামলা তোলার জন্য চাপ দেওয়ার পাশাপাশি আমিনুলকে গ্রেফতারও করতে চেয়েছিল পুলিশ। এই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে অভিমানে থানার সামনে গায়ে আগুন দেন আমিনুল।
এবিপি আনন্দ। প্রতিপক্ষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন আমিনুলের দিদি নাহিদ ইজহার, আছেন মোহাম্মদ নওসাদ, সেই আইনজীবী প্রথম থেকে এই গোটা ঘটনাটা আমাদের সামনে যিনি নিয়ে এসেছিলেন, এবং আছেন জাহিদ হোসেন, আমিনুলের বন্ধু। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি কেন ভৎসনা করলেন পুলিশকে, কেন ক্ষুব্ধ হলেন। নিগৃহীতার মেডিকেল টেস্টের রিপোর্ট যখন মাননীয় বিচারপতি পেলেন না, তখন ঠিক কী ভাষায় ভৎসনা করলেন পুলিশকে, দেখুন। আমিনুল কাণ্ডে পুলিশি তদন্তের প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। পুলিশকে তীব্র ভর্ৎসনা বিচারপতির। নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদ করায় কড়েয়ার বাসিন্দা আমিনুল ইসলামকে পুলিশ ও দুষ্কৃতীদের হাতে নিগৃহীত হতে হয়েছিল বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেপ্তারের পরিবর্তে পাল্টা আমিনুলের ওপর চাপ তৈরি করতে কড়েয়া থানার কয়েকজন পুলিশকর্মী তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল বলে অভিযোগ। শেষে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন আমিনুল। আমিনুলের মা কড়েয়া থানার ওই 4 পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন, কিন্তু আত্মহত্যায় প্ররোচনার মতো জামিন অযোগ্য ধারায় মামলা সত্ত্বেও অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণেই তদন্তে অসন্তুষ্ট আমিনুলের পরিবার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানির সময় সরকারি আইনজীবীর কাছে অভিযোগকারিনীর মেডিকেল রিপোর্ট চান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, কিন্তু সরকারি আইনজীবী প্রণব দত্ত আদালতকে জানান নাবালিকার মাই পুলিশের কাছে জানায় ধর্ষণের অভিযোগ মিথ্যা, তাই তার মেডিকেল টেস্ট করেনি পুলিশ। মায়ের লেখা একটি চিঠিও বিচারপতিকে জমা দেন সরকারি আইনজীবী। এরপরই তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। ইংরেজিতে লেখা ওই চিঠিটি আদৌ ওই নাবালিকার মায়ের লেখা কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এটা কি তদন্ত হচ্ছে বলে চিৎকার করে ওঠেন তিনি। পুলিশের কাছে বিচারপতি জানতে চান কেন নাবালিকার মেডিকেল টেস্ট করা হয়নি। 7 দিনের মধ্যে এই প্রশ্নের উত্তর চেয়ে পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি। কোর্ট তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং কোর্ট বলে যে এইটা একটা এরকম অভিযোগ এলে প্রথমেই তার দরকার হচ্ছে যে সেটার মেডিকেল তদন্ত, মেডিকেল এক্সামিনেশন করা। কিন্তু এটা কার গাফিলতিতে, কার বিয়েতে কেন এটা করা হয়নি সেইটা জানিয়ে কমিশনারকে একটা রিপোর্ট পেশ করতে বলেছে এবং একটা হলফনামা জমা দিতে বলেছে। এর আগে ধনেখালি ও গুড়াপ কাণ্ডে পুলিশি তদন্তে গাফিলতি নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করে। দুই ক্ষেত্রেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ধনেখালি কাণ্ডে অভিযুক্ত খোদ পুলিশই, আমিনুলের ক্ষেত্রেও পুলিশের বিরুদ্ধেই অভিযোগ। তাই ধনেখালি কাণ্ডে সিবিআই হলে আমিনুল কাণ্ডে কেন হবে না, এই প্রশ্ন তুলছে তাঁর পরিবার। প্রকাশ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি নাহিদ ইজহারের কাছে প্রথমে যাব। কেন সিবিআইয়ের দাবি আপনারা তুলছেন? কেন মনে হচ্ছে যে সিআইডি বা রাজ্য পুলিশ যথার্থ ন্যায় বিচার, ইনসাফ যেটা বারবার আপনারা চাইছিলেন সেটা দিতে পারবে না? দেখুন, আমরা অনেকবারই আমাদের বাড়িতে বারবার পুলিশ আসছেন, আমাদের থেকে যত সব তথ্যগুলি নিয়ে যাচ্ছেন জমা করে, এবং বারে বারে আমাদের আশা সান্ত্বনা দিয়ে যাচ্ছেন যে আমরা নিশ্চয়ই বিচার করব, এই করব, সেই করব। কড়াইয়া থানা থেকে আসছেন, হেডকোয়ার্টার লালবাজার থেকে আসছেন, কিন্তু এই আশার মধ্যে আমরা অনেকক্ষণ আশা ধরেছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই পাবো। এখন 7 মাস হয়ে গেছে, এখনো বিচারের কোনো আশা পাইনি। যেহেতু ভাই মারা যাওয়ার পরে ভেবেছিলাম কিছু একটা ন্যায় বিচার পাওয়া যাবে, কিন্তু 7 মাসের মধ্যে কোনো রকমই কিছুই করা হয়নি। আমরা সরকারের কাছে আবেদন করলাম, আমাদের পুরোপুরি আমরা বিফল হয়ে গেছি, সম্পূর্ণভাবে আমাদের কোনো আশাটাই নষ্ট হয়ে গেছে। তখন বাধ্য হয়ে আমাদের আজকে এই সিবিআইয়ের জন্য আমরা হাইকোর্টে অ্যাপিল করেছি। মোহাম্মদ নওশাদের কাছে আসবো। আগের অনুষ্ঠানে এবিপি আনন্দেই আমরা দেখিয়েছিলাম কিভাবে 28 তারিখও যায়, আমিনুল যায় মেয়েটিকে নিয়ে, সেখানে থানা, এই কড়েয়া থানা কেস নেয়নি। তারপর কিভাবে একেবারে যেখানে কেস যেদিন নেয় সেখানে 482 নম্বর কেস আর 485 নম্বর কেসটা হচ্ছে একেবারে আমিনুল এবং তার বন্ধুদের চুরি এবং ডাকাতির কেস, যেটা আপনারা বলেছিলেন যে একেবারে সাজিয়ে এই যে মূল অভিযুক্ত শাহজাদা বক্স তার স্ত্রীকে দিয়ে যে মামলা করানো হয়েছে, যে কেস রুজু করা হয়েছে, যে মামলা শুরু করা হয়েছে সেটা। তারপর অবশ্য এই গ্যাপগুলো আগের দিন আমরা বারবার দেখিয়েছিলাম যে 20 নভেম্বর 2 সপ্তাহ পর 164 হয়, তারপর 22 নভেম্বর মামলা শুরু হয়, 27 তারিখ আমিনুল সবাইকে ইমেল করে জানায়
পয়লা ডিসেম্বর সিপি, জয়েন্ট সিপি ক্রাইম, ডিসি সাউথ ইস্ট এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সে জানায় এবং 23 ডিসেম্বর গায়ে আগুন দেয় এবং 1 জানুয়ারি আমিনুল আমাদের ছেড়ে চলে যায়। এখন এই মুহূর্তে এই মামলার এই পর্যায়ে দাঁড়িয়ে কি মনে হচ্ছে, সুবিচার পাবেন? দেখুন, আমাদের যে ডিমান্ড ছিল যে ফ্রম দ্য ডে ওয়ান আমরা চেয়েছিলাম সিবিআই তদন্তের জন্য, কিন্তু সরকার মানল না। আমরা অনেকবার রিকোয়েস্ট করলাম, আমরা সরকারকে জানালাম, পুলিশকে জানালাম কি ভাই আমরা উই আর নট স্যাটিসফাইড উইথ দিস ইনভেস্টিগেশন, আমরা সিবিআই তদন্ত চেয়েছি। দেখা গেল ওরা আমাদেরকে শুধু অ্যাসুরেন্স দিয়ে গেল সবসময় কি ঠিক আছে আমরা দেখছি, আমরা বিচার আপনারা পাবেন। সরকার সামনে আসেনি, ওদের একটা মন্ত্রী আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে না আপনার বিচার পাবেন, খুব ভালো তদন্ত হবে, আপনারা মানে কি কিছু করতে হবে না আপনাদেরকে, আমরা দেখছি এটা ব্যাপারটা। পরে আমি নিজে আমি পুলিশ হায়ার অথরিটি থেকে দেখা করলাম, ওদেরকে বললাম, কিন্তু আমরা খুবই আশা করেছিলাম কি সরকার কিছু না কিছু করবে নিশ্চয়। দেখা গেল পুলিশ কিছু করেনি, জাস্ট 161 রেকর্ড করে বসে গেল। থাকলো কথা আপনার যে বলে গেলেন কি 464 একটা যে প্রথম যে এফআইআর হয়েছিল যে আপনার এই যে 484 প্রথম যে হয়েছিল, তারপর সঙ্গে সঙ্গে সেদিনই থানাতে বসে একটা এফআইআর করা হয়েছে 485। ওয়াই? এইটা যে পুলিশ কাছে যে একটা যে মানে কি বলা যায় ওকে একটা পাওয়ার দেওয়া হয়েছে কি তুমি একটা পুলিশকে যে পাওয়ার দিয়েছে, পুলিশ এখন মিসইউজ করছে পাওয়ারটা। যে কোনো সময় একটা লোক যাচ্ছে বিচার জন্য যাচ্ছে পুলিশ থানাতে, একটা বিচার জন্য একটা অ্যাপ্লিকেশন করছে, একটা কমপ্লেন করছে, সঙ্গে সঙ্গে ওকে কাউন্টার কেস করে একটা তুলে নেওয়া হচ্ছে। এইটা কেন হচ্ছে? যে আজকে যে পুলিশকে আমরা চেয়েছি এইটা যে বিচার হয়, আর সেকেন্ড একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত পুলিশের উপরে। অ্যাকাউন্টেবিলিটি না থাকলে পুলিশ যে কোনো সময় দেখা যাচ্ছে কি একটা লোক যাচ্ছে বিচার জন্যে, অন্য ওকে আসামি করে ওকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে লকআপে। এই কেন মানে যে অভিযোগ নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধেই মিথ্যে মামলা সাজানো হচ্ছে, ওকেই ফাঁসি দেওয়া হচ্ছে কেন? আচ্ছা, এই ব্যাপার হচ্ছে যে আমাদের যে কেসটা এবং এই 164 সাজানো মামলার ক্ষেত্রে দ্রুত হলে এখানে কিন্তু 2 সপ্তাহ লাগলো, এতটা প্রত্যেকটা প্রসিডিংস এর মধ্যে টাইমিং এর ফারাক আমরা দেখেছিলাম। 161 যে আমিরুল দিয়েছিল 3 তারিখে 3 ডিসেম্বরে যে সুসাইডে অ্যাটেম্প নিয়েছিল, পরে ও হসপিটাল বেডে একটা 161 রেকর্ড করলো, আবার 10 দিন পরে 161 রেকর্ড করা হয়েছে, আবার 161 রেকর্ড করা হয়েছে, 3খানা 161 রেকর্ড করা হয়েছে। আর প্রত্যেক 161-এ আমিরুল পরিষ্কার করে পুলিশ কর্মীর এগেনস্টে একটা অভিযোগ জানিয়েছিল, কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি। কেন? আইন বলছে যে কোনো লোক যদি একটা কমপ্লেন করে, অন দ্য বেসিস অফ দ্যাট কমপ্লেন একটা কেস স্টার্ট করা উচিত ছিল, কেস স্টার্ট করা হয়নি। পরে আমিরুলের মা, যখন আমিরুল মারা গেল, তারপর ওনার মা ডিসি সাহেবকে একটা কমপ্লেন দিয়েছেন, সে কমপ্লেন বেসিসে একটা কেস স্টার্ট করেছে 1 মাস পর। 4 যখন মানে লোকাল যে পিপুলরা মানে রাস্তা অবরোধ করেছে, পথে নেমেছে, তারপর একটা স্টেপ নেওয়া হয়েছে যখন মারা গেল আমিরুল। এই যে পুলিশ যদি প্রথমে একটা স্টেপ নিত, আমিরুল এখন জীবিত থাকতো, আমাদের সঙ্গে বসে থাকতো। কেন? অর্থাৎ একেবারে শুরু থেকে পক্ষপাত দুষ্ট মিথ্যে মামলা সাজানোর অভিযোগ এবং ন্যায় বিচার থেকে যতটা দূরে ন্যায় বিচারের দাবি যতটা জোরালো হয়েছে, ততটা কিন্তু ন্যায় বিচারের আশা বোধহয় ততটাই দূরে সরে গেছে। সেই জন্য রাজ্য পুলিশ এবং সিআইডির ওপর আর ভরসা নেই এই গোটা পরিবারে, তারা সিবিআই তদন্ত করছে। প্রতিপক্ষ অনুষ্ঠানে প্রথম এটা নিয়ে অনুষ্ঠান করা হয় এবং আনন্দবাজার গোষ্ঠী প্রথম আনন্দবাজার পত্রিকায় এবং তা সেই দিন এবিপি আনন্দে এই বিষয়টাকে তুলে ধরা হয়। কি দেখিয়েছিলাম আমরা, কি ছিল পরিবারের দাবি, আরেকবার দেখাবো। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে প্রাণ হারাতে হয়েছিল। প্রতিবাদের বদলে ডাকাতের তকমা পেয়ে থানার সামনেই গায়ে আগুন দিয়েছিলেন আমিনুল ইসলাম। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় গোটা রাজ্য। এবিপি গোষ্ঠী প্রথম আমিনুলের আত্মহত্যা এবং তার নেপথ্যের ঘটনা রাজ্যের মানুষের সামনে আনে। এবিপি আনন্দের প্রতিপক্ষ অনুষ্ঠানে ছেলের ছবির সামনে দাঁড়িয়ে কান্নায় গলা বুঝে আসে আমিনুলের বাবা মার। বাবা আমাকে শব্দ দে, আওয়াজ দে বাবা। তুই ঘুমিয়ে আছিস কেন বাবা?
অপমানটা সহ্য করতে পারি। কান্না বুকে চেপে বিচারের দাবিতে সরব হন আমিনুলের পরিজন পড়শিরা। বিচার চাই, হামে ইনসাফ চাহিয়ে। আমি আমার ইনসাফ চাই, আমাকে ইনসাফ দেওয়া হোক থেকে, তাহলে আমি তো মানে দিতে পারি, আমি বাঁচতে পারি। 2012 13 জানুয়ারি ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু হারিয়ে দিশেহারা শেখ ওয়াসিম ও তাঁর স্ত্রী। সেই সময় তাদের পাশে দাঁড়িয়েছিলেন আমিনুল। সেই খবরও প্রথম দেখানো হয় এবিপি আনন্দে। ন্যাশনাল মেডিকেল কলেজে শিশু চুরির একটা অভিযোগ উঠেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ। বারবার দিনের পর দিন আমরা এবিপি আনন্দে তা দেখাতাম এবং তারপর মনে করে দেখুন মাননীয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, সিসিটিভিতে সেই শিশু চুরির মহিলা চলে যাচ্ছে, যিনি চুরি করেছেন নিয়ে বেরিয়ে যাচ্ছেন, এই ছবিও আমরা দেখিয়েছি এবিপি আনন্দে। এই ঘটনার শুরু থেকে শেষ অবধি যে পরিবারটির শিশু চুরি হয়েছে তাদের পাশে কে দাঁড়িয়েছিলেন জানেন? আজকে তিনি আমাদের মধ্যে নেই, আমিনুল ইসলাম। আমিনুলের মধ্যে রিজওয়ানুরের ছায়াও খুঁজে পান অনেকে। আমিনুলের মৃত্যু হয় 2013 পয়লা জানুয়ারি। 4 তারিখ প্রতিবাদে পথে নামেন শহরবাসী। ফের মোমের আলোয় নীরব প্রতিবাদে সোচ্চার হয় শহর। যদিও একতা পরিবর্তন করতে বিদ্বজ্জনেরা রিজওয়ানুরের জন্য পথে নামলেও পালা বদলের পর চিত্রশিল্পী সমীর রাইত ছাড়া আর কাউকেই আমিনুল কাণ্ডের প্রতিবাদে পথে নামতে দেখা যায়নি। যদিও এর পরপরই সমীর আইচের দিকে ধেয়ে যায় মুখ্যমন্ত্রীর বাক্যবাণ। সমীর আইচ একদিন মিছিলে এসেছেন বলে প্রতিভা পরিবর্তন পরিবর্তন হয়ে গেল, সেটুকু এসেছে বলে আমি তাদের সম্মান করি, কিন্তু এটা নয় তিনি তৃণমূল কংগ্রেসের লোক। কোন জীবনে তৃণমূল কংগ্রেস করেনি। কেন মিথ্যে কথা বলবেন? লোককে বাঘ এসছে বলে সত্যিকারে যেদিন বাঘের পালে পড়বেন না, সেদিন কিন্তু বাঘ খেয়ে নেবে। আমিনুলের মৃত্যুর পর দেখতে দেখতে প্রায় 7 মাস কেটে গিয়েছে। বিধায়ক মন্ত্রীদের দ্বারস্থ হয়েছে আমিনুলের পরিবার, কিন্তু বিচার না মেলায় এখন সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ তারা। এবিপি আনন্দ। জাহিদ, এই প্রতিবাদে একেবারে শুরু থেকে তুমি ছিলে, তো কি মনে হচ্ছে সেই করেয়া থানা, যে করেয়া থানা রিজওয়ানুরের সময়, তখন অবশ্য বামফ্রন্ট সরকার, তারপর পরিবর্তনের সরকার আসার পরও সেই করেয়া থানার ভূমিকা নিয়ে এত প্রশ্ন, করেয়া থানার অফিসারদের বিরুদ্ধে এতগুলো অভিযোগ, যথার্থ তদন্তের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা কি প্রশাসন পালন করতে পেরেছে? না, আমরা তো দেখতে পাচ্ছি যখন রিজওয়ানুর ব্যাপারে যখন আমরা লড়াই করেছিলাম তখনও দেখেছিলাম, তখন কড়ায়া থানা ইনভলভমেন্ট যে ছিল, তারপরে আইপিএসের যে ইনভলভমেন্ট ছিল, জ্ঞানমোহন সিং, যেমন অশোক কুমার, প্রসন্ন মুখার্জি যখন পুলিশ সাব কমিশনার ছিলেন তখন তারা ইনভলভমেন্ট ছিলেন এই রিজওয়ানুর ব্যাপারে। তখন কীভাবে মানে পুলিশ মানে টর্চার করেছিলেন রিজওয়ানের বাড়িতে, তো এটা এই যে চরিত্র, পুলিশের যে চরিত্র কড়ায়া থানা, বিশেষ করে কড়ায়া থানা আমি বলছি, এই চরিত্র এখনও বাকি আছে, এখনও এইরকমই চলছে। আমিনুলের ব্যাপারটা যেটা আমাদের ঘটনাটা ঘটেছে, এই আমিনুলের ব্যাপারটা কড়ায়া থানা, একই সেম থানা। তো আজকে আমিনুলকে সুসাইড করতে হয়েছে এদের জন্যে, শুধু কড়ায়া থানা অফিসাররা নেই, এতে লালবাজারও অফিসাররা ইনভলভমেন্ট আছে, ওসি, এসি, ডিসি সব ইনভলভমেন্ট আছে, এটা আইপিএস অফিসার পর্যন্ত ইনভলভমেন্ট আছে। আমরা পার্টি করেছি তাদেরকে, আমরা কোর্টকে বিচারের জন্য গেছি, সিবিআই জন্য, আমরা বুঝতে পারছি এইখানে কোনো বিচার হবে না। এই বিচারটা গভর্নমেন্ট চাইছে শেষ করে দেওয়া। আমরা চাইছি সিবিআই যদি ইনভেস্টিগেশন হয়, সত্যি আমাদের বিচার পাবো, কারা কারা ইনভলভমেন্ট আছে, কাদের জন্য ও সুসাইড করেছে, কারা মদত করেছিল ওর। আমি এর আগেও বলেছি, এইখানে কল ডিটেল যদি খুঁজে বার করা হয়, সবার নাম বেরিয়ে আসবে। সাজাদা বাক্সে কল ডিটেলটা যদি বার করা হয়, এবং সিসিটিভি ফুটেজ থেকেও বার করা যাবে কারা কারা ইনভলভমেন্ট আছে। কেন সাজাদা বাক্সকে 376 মানে ধারা দেওয়ার পরও থানাতে বসিয়ে অনেক অফিসাররা ওর সাথে কথা বলেছেন, চা খেয়েছেন, নাস্তা করেছেন, এবং ওসিরাও কথা বলেছেন, এরকম আমরা শুনেছি। এটা সত্যি, এটা আপনি যদি সিসিটিভি ফুটেজ যদি আমাদেরকে তো থানা দেবে না, এটা মনিটরিং করে পুরো লালবাজার, যদি লালবাজার যদি সত্যি বা হাইকোর্টকে এইসব ফুটেজ যদি জমা করে, তো এইসব কেলেঙ্কারি সব সামনে চলে আসবে।
আর কারা কারা অফিসাররা আছে। কেন যেই দিন মামলাটা শুরু হয়েছিল 30 তারিখ, প্রথম 30 অক্টোবর, আমি আমিনুল কড়ায়া থানা গিয়েছিলাম। যখন আমাকে আমিনুল বলে যে একটা না দুটো নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, আপনারা বারবার বলছেন একটা না দুটো নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, যেহেতু সাজাদা একজন রেপিস্টকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে, যে জেল হেফাজতে আছে, কিন্তু একটা সালিম বলে রেপিস্ট এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। বিচারপতি সেই দিন ওইটাই প্রাইমারি স্টেজে ওটা ধরেছেন যে একটা নাবালিকা আপনারা মেডিকেল টেস্ট এক্সামিনেশন করে আমাদেরকে এইখানে জমা দিচ্ছেন, আর একটা মেডিকেল এক্সামিনেশন কোথায়? এটাতেই সুমনের কাছে আসবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুরের ক্ষেত্রে এত সক্রিয়, তার পরিবারে তার দাদাকে বিধায়ক অবধি করলেন, তার আগে পুরসভার নির্বাচনে লড়ালেন, এক্ষেত্রে মানে এটাই তো কোনো তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল কেউ তোলেনি, তাহলে এক্ষেত্রে কেন একটা সুষ্ঠু ভূমিকা, পরিবারের বিচারের যে দাবি সেটাকে কেন অ্যাড্রেস করা গেল না? কোথায় মিজানুর রহমানের ব্যাপারটাও কিন্তু অত্যন্ত দুঃখজনক, মানে যেটা উনিও বললেন, মানে সবাই আমরা জানি যে সেখানেও পুলিশের ভূমিকা সঠিক ছিল না। এখন দেখুন রাতারাতি পুলিশের ভূমিকা একেবারে সবটা সঠিক হয়ে যাবে এটাও কিন্তু সবসময় নিয়ন্ত্রণ নিশ্চয়ই সরকারের, তো এই যেটুকু অসুবিধা হচ্ছে সেই দায় তো সরকারকে নিশ্চয়ই নিতে হবে, এবং সরকার চালাতে গেলে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি হবে, কিন্তু তার জন্য গোটা পশ্চিমবঙ্গের পুলিশ বা সিআইডি পুরোটা দায়ী, এটাও কিন্তু আমরা কোন কনক্লুশন স্বাভাবিকভাবে আমরা যেটা বলছি যে দেখেছেন গতকালই বোধহয় খুব সম্ভবত কামদুনি কাণ্ডে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের জন্য যে দাবি তোলা হয়েছিল সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি সেখান থেকে রিজেক্টেড হয়েছে, কিন্তু এটাও রিজেক্টেড হয়েছে যে তদন্ত ভারটা যে অন্য এজলাসে সরিয়ে দেওয়ার কথা সেটাও রিজেক্টেড, সেটা ঠিক আছে, সেটা রিজেক্টেড, সেটা কোর্ট যা বিবেচনা করবে তাই হবে, কিন্তু 2 মাসের মধ্যে যাতে এটা হয় সেটা। সুতরাং কোন জায়গায় কাজ হচ্ছে না তা কিন্তু না, কোন জায়গায় ত্রুটি আছে নিশ্চয়ই, যে ঘটনাটা ঘটেছে। আমাদের সময় শেষ হয়ে আসছে। না, আমি বলবো যে এই বিষয়টাতে তৃণমূল কংগ্রেসের তো কোনো ইনভলভমেন্ট নেই, আর সরকারেরও কোনো ভূমিকা থাকার কথা ছিল না। সরকারকে দায়িত্বটা পালন করতে হবে। এখানে সুস্পষ্ট যে মাসের পর মাস একটা নাবালিকাকে ধর্ষণ করা হচ্ছে, দুটো নাবালিকাকে, কিছু সমাজসেবী মানুষ তারা সামনে গিয়ে কিছু দাবি রেখেছেন, পুলিশকে কেস রেজিস্টার করতে চাইছেন, সেটা অ্যালাউ করা হচ্ছে না। আর যে মানবিক দিকটা ফুটে উঠেছে যে আমিনুল যে কাজটা করেছেন, এটা কিন্তু একটা বিশাল বড় কাজ, ঐতিহাসিক কাজ, যে একটা কমপ্লিটলি মানে উইদাউট এনি প্রেজুডিস, উইদাউট এনি সেলফ ইন্টারেস্ট, উনি সামনে রেখেছেন। আমরা কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি, অন্যান্যরা, আমরা সবাই কিন্তু সিবিআই এনকোয়ারিটা ডিমান্ড করেছি, এটা খুবই প্রয়োজন। পুলিশ এগেইনস্টে পুলিশ তো ইনভেস্টিগেশন করতে পারেনি, পারবে না, যেহেতু একটা পুলিশে আগেনস্টে অভিযোগ আছে, এটা 306 মামলা হয়েছে পুলিশ আগেনস্টে, সেটা একটা পুলিশ আগেনস্টে ইনভেস্টিগেশন করতে পারে না। সেই জন্য আমরা চেয়েছি সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি ইনভেস্টিগেশন করুক। মাঝখানে দুটো গুণগত পরিবর্তনকে আমাদের বোধহয় মাথায় রাখা উচিত। এটা ঠিক, রিজওয়ানুরের সময় অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে, আমিনুল শাহজাদা বক্সের বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেল, অভিযোগ তদন্ত হবে, শাহজাদা বক্স অপরাধী না নির্ধারিত হবে। পাল্টা সাথে সাথে এফআইআর হয়ে আমিনুলকে অন ডেট অন স্পট পুলিশ বলল যে শাহজাদার বাড়িতে ডাকাতি করবার অভিযোগে তোমায় গ্রেপ্তার করব। আমিনুলের অভিমানের শুরু হচ্ছে এইখান থেকে। তারপরে সে পুলিশের কাছে একাধিকবার গেছে, বারবার পুলিশকে সে বলেছে যে আপনারা এই কাজটা ঠিক করছেন না, কিন্তু পুলিশ একই রকম চাপ রেখেছে, যা ওর পরিবারের লোকেরা বলল। শেষ পর্যন্ত 3বারও যখন আমিনুল আগুন দেয় গায়ে, তখনও কিন্তু আমিনুল সেটা না জানিয়ে করেনি। তার আগে কিন্তু আমিনুল প্রায় আধ ঘন্টা সময়কাল থানার বাইরে ঘোরাঘুরি করেছে, বলেছে আপনারা প্রত্যাহার না করলে আমি গায়ে আগুন দেব। একজনও পুলিশের যে বাইরে একটা সেন্টিত বসে থাকে সব থানার, সে পর্যন্ত এসে কিন্তু বাধা দেয়নি। আমি দেখছি একজন বাইরে গায়ে আগুন লাগানোর উদ্যোগ নিচ্ছে, আগুন লাগিয়ে আত্মহত্যা করবে ঘোষণা করছে, আমি তাকে তার থেকে বিরত করছি না। এই যে অপরাধ, তাকে বাঁচাবার চেষ্টা বলছি অজিত ভাই, নৌসাদ ভাই, আমি সে কথাটাই মনে করিয়ে দিচ্ছি যে কথাটা এতক্ষণ পর্যন্ত এলো না, যে এর কোনোটা হচ্ছে পুলিশ করলো না। মাঝখানের গুণগত পরিবর্তনটা হচ্ছে এইটা যে ধর্ষণের ঘটনা, সেই ঘটনার গায়ে সাজানো ঘটনার তকমা লেগেছে। ধর্ষণের ঘটনার থানায় নথিভুক্ত করতে গিয়ে
যে রাজনৈতিক দল রাজ্য সরকার চালাচ্ছে সেই রাজনৈতিক দলের একটি ব্লক কমিটির সভাপতি থানায় ধর্ষণের ঘটনার অভিযোগ জানাতে গিয়ে দল থেকে বহিষ্কৃত হয়েছেন। এই গুণগত পরিবর্তনগুলো মাঝখানে কিন্তু ঘটে গেছে কাটোয়ার ক্ষেত্রে। এই গুণগত পরিবর্তনগুলো মাঝখানে ঘটে গেছে এবং এগুলো ঘটে যাওয়ার পরে সেই পুলিশের কাছেও আসলে একটা বার্তা আসে এবং সেই বার্তাটা নিঃসন্দেহে আমিনুলের ক্ষেত্রে ছিল হচ্ছে এইটা, বা ধর্ষণের ঘটনার ক্ষেত্রে ছিল হচ্ছে এইটা, বা ওরা যেগুলো বলছেন সিসিটিভি ফুটেজ দেখলে জানা যাবে। এই যোগসাজশ, এই যে নেক্সাস আমি ব্যক্তিগতভাবে মনে করছি না এই নেক্সাস রাজনৈতিক সম্পর্ক বিরোচিত নেক্সাস। এটা ঠিক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ না, এটা ঠিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ না। অপ্রয়োজনীয় সরকার তো ব্যবস্থা সরকারের কাজ হচ্ছে আমাদের সময় একেবারে শেষ। সরকার ব্যবস্থা নেবে, প্রশাসনের কাজ করবে, পুলিশ মিথ্যে মামলা সাজাবে না। এই কথাগুলো এইগুলো প্রায় হিতোপদেশের মতো কথা, তার কারণ এগুলো সবগুলোই হওয়া উচিত এবং হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সেই কথাগুলো বলার অবকাশ করে দিচ্ছে এই ধরনের ঘটনা আর যেন না ঘটে। এই কথা, এই প্রার্থনা এবং এই দাবি নিয়ে আজকে প্রতিপক্ষ শেষ করবো। আপনাদের চোখ থাকবে।